হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। এক শিংওয়ালা মানুষ আকৃতির কোনো এক দানবের উপস্থিতি দেখতে পেয়ে হাজারখানিক মানুষ নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ছোটাছুটি করতে আরম্ভ করে। শুরুতে এই হাজারখানিক মানুষ মিলে একটা মাঠে একত্রিত হয়েছিল মানুষ প্রকৃতির দানবটার বিরুদ্ধে লড়াই করবে বলে, কিন্তু তার উপস্থিতি দেখতে পেয়ে সবার হাওয়া টাইট হয়ে গেছে। সকলেই ভেবেছিল তারা যাকে মারার উদ্দেশ্যে একত্রিত হয়েছে সে ৮-১০টা বাকি সাধারণ মানুষের মতোই, কিন্তু সেই ব্যক্তিটা তাদের সকলের চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছে। সে দেখতে মানুষের মতন হলেও তার চেহারার আকৃতি ভয়ানক জানোয়ারের মতো। তার উপরে আবার তার মাথায় একটা শিং রয়েছে, যে শিংটা কিনা রেড লাইটের মতো জ্বলছে, যেটা দেখে সবাই তাকে মারা বাদ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াচ্ছে। তখনই সেই এক শিংওয়ালা ব্যক্তিটা কোমর থেকে লাঠি জাতীয় কিছু একটা বের করে ছোটাছুটি করা লোকেদের দিকে ছুঁড়ে মারে। এক শিংওয়ালা ব্যক্তিটা লাঠি ছুঁড়ে মারার প্রতিক্রিয়ায় কয়েকজন লোক সেটার আঘাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে এক শিংওয়ালা সেই লোকটা লাঠিটার দিকে হাত দিয়ে ইশারা করতে সেই লাঠিটা আবার তার হাতে চলে আসে, যেটা দেখে হোঁচট খেয়ে পড়ে যাওয়া লোকগুলো বুঝে ফেলে তাদের পাত্তা কাটতে চলেছে এবং তারা ভুল কোনো ব্যক্তির সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। তারা নিজের প্রাণ বাঁচাতে এক শিংওয়ালা ব্যক্তিটার কাছে ক্ষমা চাইতে আরম্ভ করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, বরং এক শিংওয়ালা ব্যক্তিটা আরও রেগে যায়, যার ফলে সে তুফানের বেগে তেড়ে গিয়ে সব কয়টা লোকের গলায় এক এক করে নিজের ধারালো দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষতে আরম্ভ করে। মিনিট কয়েকের মধ্যে সে সবার শরীরে রক্ত চুষে খেয়ে সবেকে মৃত্যুর ফেরেস্তার হাতে সঁপে দেয়। এরপর সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়ে কবরের মতন চারকোনা কোনো এক কফিনের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনাটা ঘটে রাতের বেলায়। রাত পেরিয়ে সকাল হতেই সমস্ত টিভি চ্যানেলে এই বিষয়টা নিয়ে খবর টেলিকাস্ট হতে থাকে। এক শিংওয়ালা কোনো এক দানব কয়েকজন মানুষের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে তাদেরকে মেরে ফেলেছে। ধারণা করা হচ্ছে এই এক শিংওয়ালা ব্যক্তিটা ভ্যাম্পায়ার। তাই শহরবাসী সবাই সতর্কতা অবলম্বন করে থাকবেন। বিশেষ করে রাতের বেলায় কেউ কোনো কারণ ছাড়া একা একা ঘর থেকে বের হবেন না, না হয়তো আপনিও সেই এক শিংওয়ালা দানবের শিকার হবেন। টিভি নিউজে এমন খবর টেলিকাস্ট হতে দেখে শহরবাসী পুরো ভয় পেয়ে যায়, কিন্তু তাদের কোনো কিছুই কর নেই। মানুষ হলে যে কোনোভাবে কিছু একটা করা যেত, তবে সে তো শয়তান। তার বিরুদ্ধে লড়াই করা মানে নিজের প্রাণের মায়া ছেড়ে দাও। পুরো দেশের মানুষজন নিজের ভিতরে আতঙ্ক বয়ে নিয়ে বেড়াচ্ছে, আর যারা সেই এক শিংওয়ালা ভ্যাম্পায়ারের হাতে মরছে, সরকারের নির্দেশে তাদের সবাইকে কবর করে দাফন করে দেওয়া হয়েছে। তাদের মৃত্যুর প্রতিক্রিয়াও ভালোভাবে করা হয়নি এবং দাফনের আগে মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজনকেও তাদের লাশ দেখতে দেওয়া হয়নি, কারণ এতে যদি কেউ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়। এভাবে একদিন কেটে যায়। একদিন পর মৃত মানুষগুলোর আত্মীয় স্বজনদের থেকে একজন ব্যক্তি কবরের কাছে যায় আর আপন মানুষটার কবর দেখার জন্য। তখনই সে দেখে তার আপন মানুষের সাথে সাথে আশেপাশের অনেক কয়টা কবর কে যেন খুঁড়ে রেখেছে এবং খোঁড়া কবরগুলোর ভিতরে কারোর লাশও নেই। এই আপন মানুষটা সহ অনেক কয়টা কবর থেকে লাশ গায়েব হয়ে গেছে, যেটা দেখে সে জলদি পুলিশকে খবর দেয়। পুলিশ এসেও একই দৃশ্য দেখে যে সব কয়টা লাশ গায়েব হয়ে গেছে কবর থেকে। পুলিশ এবং সেই ব্যক্তিটা হতভম্ব হয়ে যায় কবরের ভিতরে লাশ দেখতে না পেয়ে। তখনই কালো কাপড় পরিধান করা একটা লোক হাতে লাঠি নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। সেই লোকটাকে দেখে পুলিশ তাকে প্রশ্ন করে, এই, আপনি কে? আমি একজন ডেমন হান্টার। ডেমন হান্টার মানে? মানে হলো আমরা ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করি এবং মানুষদেরকে তাদের হাত থেকে বাঁচানোর ট্রাই করি। তো আপনি এখানে কি করছেন ভ্যাম্পায়ারদের সাথে লড়াই না করে? আমি আপনাদেরকে সতর্ক করতে এখানে এসেছি। কিসের সতর্ক? আপনারা একবার আকাশের দিকে খেয়াল করুন। ওই যে দেখুন, সূর্য প্রায় ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। তারপরে ভ্যাম্পায়াররা জেগে উঠবে আর মানুষদের উপরে হামলা করবে। তাই আমি আপনাদেরকে সতর্ক করতে এসেছি।
আপনারা সবাই আর বেশিক্ষণ এখানে না থেকে এখান থেকে চলে যান। ও আচ্ছা, বুঝলাম। আর আমরা এখান থেকে চলে যাব। তবে তার আগে কবর খুঁড়ে লাশগুলোকে গায়েব করেছে তাকে পাকড়াও করব। স্যার, সব কিছুতে পোশাকের বাহাদুরি চলে না। কিছু সময় নিজের ভালো নিজেরই বুঝতে হয়। আর শোনেন, লাশগুলোকে কেউ গায়েব করেনি, লাশগুলো নিজেই গায়েব হয়ে গেছে। আমরা কোনো পোশাকের বড়াই করছি না, আমরা আমাদের কাজ করছি। আর লাশগুলো নিজেই গায়েব হয়েছে মানে কি? মানে হলো লাশগুলো আবার জীবিত হয়ে গেছে, তবে তারা এখন আর মানুষ নেই, তারা সকলেই ভ্যাম্পায়ার হয়ে গেছে। আর গতরাতে তারা নিজের কবর খুঁড়ে নিজেরাই বেরিয়ে গেছে। আপনারা খামোখা লাশ খুঁজে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না আশা করি। আর এই যে মৃত ব্যক্তির আত্মীয়, আপনাকে বলছি, আপনি এবং আপনার পরিবার পুরোপুরি সতর্ক থাকবেন, কারণ আপনার ঘরের মৃত সদস্য রাতের বেলায় আপনাদের সামনে যেতে পারে। তখন আবেগের বশে তেনার কাছে ছুটে যাবেন না, সেই সময় নিজের আবেগকে কন্ট্রোল করে রাখবেন, না হয়তো আপনিও মারা পড়বেন। ডেমন হান্টারের কথা শুনে পুলিশ এবং মৃত ব্যক্তির আত্মীয়টা ভয় পেয়ে যায়, যেটা দেখে সেই ডেমন হান্টারটা মৃত ব্যক্তির আত্মীয়কে উদ্দেশ্য করে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে বাঁচার জন্য একটা গাছের টুকরো দিচ্ছি। এই যে নিন গাছের টুকরোটা। কোনো ধরনের সমস্যা হলে আপনি এই গাছের টুকরোটা দিয়ে নিজের পরিবারকে বাঁচাতে পারবেন। ভ্যাম্পায়ার আপনাদের পরিবারের উপরে অবশ্যই হামলা করবে, আর এটাই নিয়ম। কোনো পরিবারের সদস্য যখন ভ্যাম্পায়ার হয় তখন সে সর্বপ্রথম নিজের পরিবারের মানুষের উপর হামলা করে, কারণ সে ভ্যাম্পায়ার হয়ে পরিবার থেকে আলাদা হয়ে যায়। তাই সে নিজের পরিবারকে নিজের কাছে ভিড়াতে সর্বপ্রথম নিজের পরিবারের মানুষকেই বেছে নেয়। আপনার পরিবারের সাথেও কিন্তু ব্যতিক্রম হবে না। তাই আমি আবারও বলছি, সতর্ক থাকবেন এবং এই গাছের টুকরোটার যথাযথ ব্যবহার করবেন। এবার আমি চললাম, আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আমাকে এবং আমার পরিবারকে বিপদের সংকেত দেওয়ার পাশাপাশি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার মশাল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেমন হান্টার ধন্যবাদের পরিপ্রেক্ষিতে মুচকি একটা হাসি দিয়ে পুলিশ এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। ডেমন হান্টারের অদৃশ্য হওয়া দেখে উপস্থিত সবই কিছুটা অবাক হয়, তবে তারা সেই বিষয়টা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি না করে সেই জায়গাটা ত্যাগ করে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শহরবাসী সবাই ঘরবন্দি হয়ে আছে, কেউ প্রয়োজনও ঘর থেকে বের হওয়ার মতন সাহস পাচ্ছে না। সরকার এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। তারা দেশবাসীকে কি করে এই সমস্যা থেকে মুক্তি দিবে তা ভেবে পাচ্ছে না। সবাই হতাশাগ্রস্ত হয়ে ভুগছে। অন্যদিকে সেই এক সিংহওয়ালা ব্যক্তিটা রাত হতেই কবরের মতন চারকোনা কফিন থেকে বেরিয়ে এসেছে। সে কফিন থেকে বের হতেই দেখে তার অনুসারীরা তার সামনে দাঁড়িয়ে আছে। সে এই যাবৎকালে যাকে যাকে কামড়ে মেরেছে সবাই তার অনুসারী হয়ে গেছে। সে কফিন থেকে বেরিয়েই তার অনুসারীদেরকে আদেশ করে তার জন্য একাধিক মানুষ ধরে আনতে। সে সবার রক্তপান করবে। তার অনুসারীরা তার কথা মতন শহরের অলিগলি খুঁজে 10 থেকে 12 জন মানুষকে উঠিয়ে নেয়। তারপর সেই মানুষগুলোকে এক সিংহের হাতে তুলে দেয়। এক সিংহ বা এক সিংওয়ালা দানবটার হাতে মানুষগুলোকে তুলে দিতে সেই আগের বারের ন্যায় মুহূর্তের মধ্যে সব কয়জনের রক্ত চুষে খেয়ে নিয়ে তাদেরকে মেরে ফেলে। পরবর্তীতে তার অনুসারীদেরকে বলে, রোজ রাতে তোরা আমার জন্য মানুষ ধরে ধরে আনবি, আর নিজের চাহিদা মেটাতে আমার জন্য ধরে আনা মানুষদের থেকে তোরা একটা একটা নিজেরা খেয়ে নিবি। তবে মাথায় রাখবি একটা জিনিস, মানুষের রক্ত পান করার সময় কিন্তু তোরা সেই মানুষের সব রক্ত চুষে খেয়ে নিবি না। এক ফোঁটা রক্ত হলেও তোরা তার শরীরে বাঁচিয়ে রাখবি, না হয়তো সব রক্ত পান করলে তোদের মৃত্যু হবে। তাই সবাই সাবধান, তোরা একবার মৃত হয়ে আবার জীবিত হয়েছিস, এরপর যদি আর মরিস তখন কিন্তু তোদের আর বাঁচানো সম্ভব হবে না। এক সিংহের অনুসারী সবাই তার কথা শুনে একই সাথে উত্তর দেয়, জি, আমরা সবাই আপনার কথাকে মান্য করে চলব। এবার গিয়ে নিজের আহারের তালাশ কর। আর আমি কফিনে ঢুকে গেলাম, আজকের মতন আমার আহার শেষ। আর হ্যাঁ, যাওয়ার আগে লাশগুলোকে সবাই নিয়ে গিয়ে শহরের মাঝ রাস্তায় ফেলে রেখে আয়। আগামীকাল এই লাশগুলো আমার অনুসারী হবে। এক
শিংওয়ালা দানবটা এটা বলেই সে আবার কবরের মতন চারকোনা কফিনের ভেতর ঢুকে ঘুমিয়ে পড়ে। আর তার অনুসারীরা লাশগুলোকে উঠিয়ে এনে এক সিংহের কথা মতন লাশগুলোকে শহরের মাঝ রাস্তায় ফেলে রেখে নিজেদের আহারের তলাশ করতে থাকে। দেখতে দেখতে রাত কেটে গিয়ে সকাল হয়ে এসেছে। এক সিংহের অনুসারী মাঝরাতেই নিজেদের গা ঢাকা দিয়ে ফেলেছে। অন্যদিকে সকাল হতেই পুলিশ শহরের মাঝ রাস্তায় ফেলে রাখা লাশগুলোকে উদ্ধার করে। তবে তারা এই বিষয়ে বেশি একটা হাইলাইট করে না, কারণ শহরের মানুষ এমনিতেই আতঙ্কে আছে। তার উপরে আজকের বিষয় জানতে পারলে আরও ভয় পাবে লোকজন। তাই পুলিশ এই বিষয়টাকে লুকিয়ে রেখে উপরের কর্মকর্তাদেরকে জানায়। উপরের কর্মকর্তারা আজকের এই বিষয়টা জানার পর অনেক কয়জন মিলে একটা বোর্ড মিটিং বসায়, কারণ তাদের জলদি এই বিষয়টা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। না হয়তো শহরটাকে ভ্যাম্পায়ার পুরো নরক বানিয়ে দিবে। সবাই মিলে মিটিং করছে কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু কেউ কোনো উপায় খুঁজে বের করতে পারছে না। তখনই সেখানে উপস্থিত হয় এক উচ্চতর কর্মকর্তার একজনের কথা মনে পড়ে, যে কিনা হয়তো তাদেরকে এসব থেকে মুক্তি দিতে পারে। তাই সে জলদি একজনকে ডেকে একটা লেটার লিখে সেটাকে তাড়াতাড়ি করে জায়গা মতন মেল করে দেয়। আর মিটিংয়ে উপস্থিত সবাইকে বলে, আমি যাকে মেল করেছি একমাত্র সেই ব্যক্তিটাই আমাদেরকে এসব থেকে বাঁচাতে পারে। উচ্চতর কর্মকর্তার পাঠানো মেলটা গিয়ে প্রাপকের হাতে পৌঁছায়। তবে সে আসল প্রাপক নয়। প্রাপক মেলটা রিসিভ করে শুরুতে সেটাকে সে রিড করে, তারপর সেটাকে সে কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিয়ে গিয়ে আসল প্রাপকের হাতে পৌঁছে দিয়ে তাকে বলে, আকাশ ভাই, অবনী ভাবির মৃত্যু নিয়ে আর কতদিন এভাবে বিরহে কাটাবেন? এবার তো আগের রূপে ফিরে আসেন। যিনি মরে গিয়েছে তেনাকে তো আর জীবিত করা সম্ভব না, তবে যারা বর্তমানে অসহায়ভাবে মরছে তাদেরকে কিন্তু চাইলে বাঁচানো সম্ভব। বর্তমানে যে আকাশকে আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা বলেছে সে আর অন্য কেউ না, সে হলো রাজ। আকাশ রাজের এমন কথাবার্তা শুনি তার দিকে ভয়ানক দৃষ্টিতে এক নজর তাকায়। তারপর তার হাত থেকে লেটারটা নিয়ে পড়তে আরম্ভ করে। লেটারটা পড়া শেষ হতেই আকাশের মাথায় রক্ত চড়ে যায়, কারণ সে শান্ত হয়ে গেছে দেখে দেশে ক্ষণে ক্ষণে বিপদ নেমে আসছে। একটা সময় তার কথাতেই অনেক কিছু হতো, কিন্তু অবনীর মৃত্যুর পর সে নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছে যার কারণে সে আজ 2 বছর ধরে শহরের মাটি পর্যন্ত চোখে দেখেনি। আর সেখানে মারামারি করা তো বহু দূরের কথা। সে আজ 2 বছর ধরে এই ড্রয়েডে থাকে। ড্রয়েড ছেড়ে সে এক মুহূর্তের জন্য সে কোথাও যায়নি। তার লেখাপড়ার ইতি ঘটেছে সেই বহুকাল আগেই। তবে বর্তমানে শহরের ভয়ানক অবস্থা দেখে তার প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে কিছু সময়ের মাঝে নিজেকে শান্ত করে ফেলে, যেটা দেখে রাজ আবার আকাশকে বলে, ভাই, আপনার সেই রাগান্বিত চেহারাটাতেই আপনাকে মানায়। এমন মনমরা হয়ে থাকলে একদম ভালো লাগে না আপনাকে। তো এখন কি করতে বলছিস? ভাই, আমি বলি কি, আপনি আবার আগের রূপে ফিরে আসেন। না, সেটা আর সম্ভব না, কারণ এইসবের জন্য অবনীকে হারাতে হয়েছে আমার। আমি আর এসবের মাঝে নেই। ভাই, আপনি ভাবের জন্য নিজের মনুষ্যত্বকে তুচ্ছ করে দিবেন? আরে আজব, নিজের মনুষ্যত্বকে তুচ্ছ করছি মানে কি? ভাই, আপনাকে আমি আঘাত করে কথা বলছি এমনটা কিন্তু নয়। আমার কথা বলার একটাই মাকসাদ, আমরা আপনাকে আবার আগের মতন দেখতে পাই। আর তুচ্ছের কথাটা এজন্যই বলেছি, কারণ আপনি একটা সময় অন্যায় সহ্য করতে পারতেন না। কেউ আপনার সামনে অন্যায় করলে তাকে খুন করে তার লাশ গঙ্গায় ভাসিয়ে দিতেন, কিন্তু বর্তমানে সে আপনি চুপচাপ হয়ে বসে আছেন ভাবিকে হারানোর বেদনা মনে চেপে নিয়ে। ভাই, শহরের মধ্যে ভ্যাম্পায়ার আক্রমণ করেছে, তারা নাকি ইতিমধ্যে অনেক কয়েকজন মানুষও খুনও করেছে। আর সবটাই তো আপনি লেটারের মাধ্যমে পড়েছেন। তাও কি ভাই আপনি এবার চুপসে থাকবেন? ঠিক আছে, যা, আমি আর চুপসে থাকবো না, কারণ তোদের আস্থা আমার উপরে। আমি নিজেকে শান্ত করে রেখে তোদের সেই আস্থাকে নষ্ট হতে দিব না। আর তার চাইতেও বড় কথা, শহরবাসী ভয়ানক বিপদের মুখে পড়েছে, তাই আমি অবশ্যই তাদের সাহায্য করব। তুই আমার শহরে যাওয়ার ব্যবস্থা কর। ধন্যবাদ ভাই। আর যাওয়ার সময় সাথে করে ড্রয়েডের কিছু শোনকিয়ে নিয়ে যাব নাকি? না, তার কোনো প্রয়োজন নেই। আমি আমার দলের লোকেদেরকে দিয়ে এই ভ্যাম্পায়ারকে খতম করব, কারণ আমি এই ড্রয়েডের রাজা হলেও এই ড্রয়েড আমার না। তার উপরে এই ড্রয়েডকে ঘিরে অবনীর কিছু স্মৃতি আছে।
তাই ড্রয়েডের কাউকেই সঙ্গ দিতে হবে না। আমরা নিজেদের মতোই তাদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু যদি একান্তই প্রয়োজন হয় ড্রয়েডের লোকজনের, তখন না হয় তাদেরকে কাজে লাগালো। ঠিক আছে ভাই, আমি আজকে আপনার শহরে যাওয়ার ইন্তজাম করছি। আর যে উচ্চতর কর্মকর্তা আমাদেরকে মেইল পাঠিয়েছে সাহায্যের জন্য, তাকে আমি ইনফর্ম করে দিচ্ছি আমরা আসছি। যেভাবে যা করার কর। রাজ আকাশকে বুঝিয়ে শুনিয়ে রাজি করে ফেলে। পরবর্তীতে সবাই মিলে প্রিপারেশন নেয় শহরে যাওয়ার। আকাশও নিজেকে তৈরি করে নেয়। তারপর সবাই মিলে শহরের উদ্দেশ্যে রওনা হয়। শহরে পৌঁছাতেই সেই উচ্চতর কর্মকর্তা, যার নাম কিনা তানভীর, সে আকাশ এবং সবাইকে রিসিভ করে। আকাশ তার সাথে পরিচিত হয়ে একটা জায়গায় বসে কিছুক্ষণ কথাবার্তা বলে। তারপর সে তার দলের ছেলেপেলের সবাইকে নিয়ে পুরনো বাংলোতে চলে আসে। আজ 2 বছর পর সে শহর এবং তার পুরনো বাংলো বাড়িটার চেহারা দেখছে। বাংলোতে এসে পৌঁছাতে রাজ আকাশকে জিজ্ঞাসা করে, ভাই, তানভীর সাহেব তো যে ভয়ঙ্কর বর্ণনা দিয়েছে ভ্যাম্পায়ারের, তাতে করে তো মনে হচ্ছে বেশ কষ্ট হবে ভ্যাম্পায়ারকে ধরতে। কোনো কষ্টই হবে না। তুই তানভীর সাহেবের সাথে পুনরায় কথাবার্তা বলে ভ্যাম্পায়ারকে নিয়ে যত ইনফরমেশন আছে সব কালেক্ট কর। বাকি আমরা সেই মোতাবেক সামনে আগাবো। ভাই, আমি এখনই তানভীর সাহেবের সাথে কন্ট্যাক্ট করে ভ্যাম্পায়ারকে নিয়ে যাবতীয় ইনফরমেশন বের করার চেষ্টা করছি। তাই কর। আকাশের কথায় রাজ তানভীর সাহেবের সাথে কন্ট্যাক্ট করে তার থেকে ভ্যাম্পায়ারের কোনো ইনফরমেশন থাকলে সেটা তাকে দিতে বলে। কিন্তু তানভীর সাহেবের কাছে ভ্যাম্পায়ারকে নিয়ে কোনো ধরনের ইনফরমেশন না থাকায় তিনি সেটা রাজকে দিতে পারে না। তাই রাজ পুনরায় আকাশের কাছে এসে তাকে বলে, ভাই, তানভীর সাহেবের কাছে নাকি ভ্যাম্পায়ারকে ঘিরে কোনো ইনফরমেশনই নেই। আকাশ রাজের কথা শুনে ভাবুক হয়ে যায়। সে নিজে নিজেই কিছু একটা চিন্তা করতে থাকে। তখনই তানভীর সাহেব আবার রাজকে ফোন দেয়। রাজ ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বলে, জি তানভীর সাহেব, বলুন। ভাই, ভ্যাম্পায়ারকে ঘিরে তো কোনো ইনফরমেশন নেই, সেটা তো আগেই জানিয়ে দিয়েছি। তবে এইমাত্র একজন পুলিশ অফিসার একজন ব্যক্তি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। কি জানিয়েছে? ভাই, যার সম্পর্কে জানিয়েছেন সে নাকি একজন জেম হান্টার। তারা নাকি ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করে আর মানুষকে তাদের হাত থেকে বাঁচায়। সেই ডেমস হান্টার নাকি আমাদের কিছু পুলিশ অফিসারের সামনে এসেছিল। তারপর সেই ডেমস হান্টার তার বিষয়ে পুলিশ অফিসারকে বলে। আমি সেই পুলিশ অফিসারের মাধ্যমেই ডেমন হান্টারের সম্পর্কে মাত্র অবগত হয়েছি। ঠিক আছে, বাকিটা আমরা দেখছি। আপনি আমাদের উপরে সবটা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকুন। এবার ফোন রাখছি। রাজ ফোন কেটে দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করে। তখনই আকাশ রাজকে বলে, একটু আগেই তোর কথা শুনে আমি ডেমন হান্টারকে নিয়েই ভাবছিলাম। কারণ আমি একটা বই পুস্তকে পড়েছি, ভ্যাম্পায়ার যে সিটিতে আসবে তার আশেপাশে অবশ্যই ডেমন হান্টার থাকবে। আর আমার ভাবনাটাই বাস্তব হয়েছে। এবার রাজ, তুই এই ডেমন হান্টারের খোঁজ লাগা। আমার সেই ডেমন হান্টারকে জলদি চাই, কারণ তাকে পেলেই অনেক কিছু জানতে পারবো আমরা ভ্যাম্পায়ার সম্পর্কে। ঠিক আছে ভাই, আমি ডেমন হান্টারে খোঁজ লাগাচ্ছি। রাজ ডেমন হান্টারে খোঁজ করতে কয়েকজন লোককে মোতায়েন করে দেয়। অপরদিকে ডেমন হান্টারও বুঝতে পারে তাকে একদল লোক তালাশ করছে। তাই সে সেই লোকগুলোর উল্টো খোঁজ নিয়ে নিজেই আকাশের বাংলোতে আসে তার সাথে দেখা করার জন্য। আকাশের বাংলোতে এসে সে আকাশের সাথে দেখা করে। আকাশ তার সাথে দেখা হওয়ার পরে শুরুতে তাকে ভ্যাম্পায়ার এবং ভ্যাম্পায়ার মাকসাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। সে আকাশের কথার উত্তরে বলে, ভাই, আমি ভ্যাম্পায়ার এবং তার আসল মাকসাদ সম্পর্কে কোনো কিছুই জানি না। আমাদের ডেমন হান্টার সম্প্রদায়ের একজন সোর্স খবর দিয়েছে ভ্যাম্পায়ার নাকি নিজের সম্প্রদায় গড়ার উদ্দেশ্যে শহরের দিকে এসেছে। তাই আমি শহরের মানুষকে বাঁচাতে ডেমন হান্টারের একটা টিম নিয়ে শহরে এসেছি। আর ভ্যাম্পায়ার যেই শহরেই যাক না কেন, তারা মানুষের উপর আক্রমণ করে, তাদের জনবল আরও বৃদ্ধি করবে, এটা তাদের একটা রুটিন। এটা মুখ্য কোনো মাকসাদ নয়। তবে সত্যি বলতে এছাড়া ভ্যাম্পায়ার সম্পর্কে কোনো তথ্যই আমার কাছে নেই। ডেমন হান্টার একটা বললে কি করে হবে? ভ্যাম্পায়ার তো মানুষের অনেক ক্ষতি করছে, তাকে তো আটকানো উচিত। ভাই, জানবো কি করে? আমি 3 দিন আগেই লুফিয়ানা শহর থেকে এই শহরে এসেছি। লুফিয়ানা শহরেও অনেক ভ্যাম্পায়ার ছিল। উপরওয়ালার দয়ায় আমরা বেশ কয়েকজন ভ্যাম্পায়ারকে মেরেছি। তবে কিছু ভ্যাম্পায়ার বাকি ছিল। তাই আমরা 2 ভাগে বিভক্ত হয়ে 2 শহরে ছড়িয়ে পড়েছি।
আর এই শহরে যেই ভ্যাম্পায়ারের আবির্ভাব ঘটেছে তার আসল মাকসাদ সম্পর্কে জানতে হলে আমাকে আরও কয়েকদিন অনেক ভালো করে স্টাডি করতে হবে। তারপর তার মাকসাদ সম্পর্কে জানতে পারবো। এছাড়া তার মাকসাদ সম্পর্কে জানা দুষ্কর। না, এত বেশি সময় নেওয়া যাবে না, কারণ সেই ভ্যাম্পিয়ার এর মধ্যেই আরও মানুষের উপরে হামলা করবে, যেটা কিনা আমি চাচ্ছি না। তাই আপনি একদিনের ভেতরে তার আসল মাকসাদ কি সেটা খুঁজে বের করেন। ভাই, জলদি করতে গেলে আমরা নিজেরাই মারা পড়ব। তাছাড়া বর্তমানে যে ভ্যাম্পায়ার আপনাদের শহরের লোকজনের ক্ষতি করছে সে কোনো সাধারণ ভ্যাম্পায়ার না। সে ভ্যাম্পায়ার সম্প্রদায়ের অনেক বড় মাপের একজন। তার কাজকর্ম এমনটাই জানান দিচ্ছে আমাদেরকে। তাই সতর্কতার সহিত আমাদেরকে সব করতে হবে, না হয় নিশ্চিত আমরাই উল্টা মারা পড়ব। ডেমন হান্টার, আমরা তার বিরুদ্ধে এখনই লড়াই করতে চলেছি সেটা কিন্তু না। আমরা শুধু এখন তার মাকসাদ সম্পর্কেই অবগত হতে চাচ্ছি, কারণ তার মাকসাদ সম্পর্কে জানতে পারলে মানুষজনকে তার হাত থেকে বাঁচানো যাবে, না হয় সে মানুষকে মেরেই যাবে। তাই বলছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সেই ভ্যাম্পায়ারের আসল মাকসাদ কি সেটা খুঁজে বের করেন। ডেমন হান্টার আকাশের কথাই ভাবুক হয়ে যায়, কারণ আকাশ ঠিক কথাই বলেছে। আর তাছাড়া ভ্যাম্পায়ার গত 2 রাতে যেভাবে মানুষ মেরেছে, তাতে করে ডেমন হান্টারের পূর্বপুরুষদেরকে তারা অপমান করেছে। কারণ ডেমন হান্টারের নিয়ম হলো তাদের যাই হবে হোক মানুষকে বাঁচাতে হবে ভ্যাম্পায়ারের হাত থেকে। সেখানে তারা ভ্যাম্পায়ারের আসল মাকসাদ বা দুর্বলতার সম্পর্কে জানতে জানতে অনেক লম্বা সময় কাটিয়ে দিচ্ছে। তাই ডেমন হান্টার আকাশকে বলে, ঠিক আছে ভাই, আমি আপনার কথা মতন আগামী 24 ঘন্টার মধ্যে শহরে বিরাজ করা ভ্যাম্পায়ারের আসল মাকসাদ খুঁজে বের করছি। তবে হ্যাঁ, একটা কথা, আমি যেটা করতে যাচ্ছি এতে কিন্তু আমার মৃত্যুও হতে পারে। মৃত্যু হতে পারে মানে কি? মানে হলো সেই ভ্যাম্পায়ার সম্পর্কে জানতে হলে সে যেই সকল মানুষের রক্ত খেয়ে তাদেরকে ভ্যাম্পায়ার বানিয়েছে, আমার তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে প্রয়োজন। কারণ তাদের একজনকে পেলেই তার শরীর থেকে রক্ত নিয়ে ঘ্রাণ শুকলে বের করতে পারবো সেই ভ্যাম্পায়ারের আসল মাকসাদ কি। তাই আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি একজন ভ্যাম্পায়ারের শিকার করে তার রক্তের মাধ্যমেই এক শিংওয়ালা ভ্যাম্পায়ারের আসল মাকসাদ বের করব। তবে এটাতে আমার প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি এখানে নিজের প্রাণের মায়া করব না। কারণ আমরা থাকতে কোনো ভ্যাম্পায়ার যদি কোনো মানুষকে মেরে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়, তাহলে এটাতে করে আমাদের পূর্বপুরুষরা অপমান বোধ করে। তাই আমি এই জীবন মরণের রিস্কটা নিবই। ইনশাল্লাহ আপনার কোনো কিছুই হবে না, সব কিছু ভালোই ভালোই হবে। আমি আশা করি আপনি সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কাছে ফিরে আসবেন। ঠিক আছে, আমি চললাম। 24 ঘন্টা পূর্ণ হওয়ার আগে আপনার সাথে আবার আমার দেখা হবে। ডেমন হান্টার আকাশের সাথে পুনরায় দেখা হবে বলে সে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে 18 ঘন্টা কেটে যায়। আকাশ আর তার লোকজন সবাই ডেমন হান্টারের জন্য অপেক্ষা করছে। এমন সময় ডেমন হান্টার কাটাছেঁড়া শরীর নিয়ে ক্ষত অবস্থায় আকাশের কাছে ফিরে আসে। আকাশ ডেমন হান্টারের শরীরের কন্ডিশন দেখে তাকে জিজ্ঞেস করে, ডেমন হান্টার, আপনার এই অবস্থা কি করে হয়েছে? আপনি ঠিক আছেন তো? ভাই, ভ্যাম্পায়ারের সাথে আমার তুমুল লড়াই হয়েছে, যেখানে ভ্যাম্পায়ারকে গাছের সাহায্যে আমাদের তৈরি করা বর্ষা দিয়ে একবার মারলেই তারা মরে যায়। সেখানে আমি একজন ভ্যাম্পায়ারকে বেশ কয়েকবার আঘাত করেছি আমাদের বানানো বর্ষা দিয়ে, কিন্তু তাতে কোনোভাবেই মারতে পারিনি। তবে তাকে একাধিকবার আঘাত করে বেহুশ করে ফেলেছি, যার পর তার শরীরে রক্তের ঘ্রাণ শুকিয়ে কিছু তথ্য বের করেছি, যেটা আপনাকে জলদি জানিয়ে দেওয়া প্রয়োজন। কারণ সেই ভ্যাম্পায়ারের রক্ত শুকার পর থেকে আমার পেট পাকিয়ে বমি আসছে। আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভাই, এই শহরে যেই ভ্যাম্পায়ার এসেছে তার মোকাবিলা করা অসম্ভব, কারণ সে একটা ক্রাউন। ক্রাউন মানে যদিও বা মুকুট, তবে ভ্যাম্পায়ার সম্প্রদায়ে কোনো উচ্চ পদস্তরের ভ্যাম্পায়ারকে ক্রাউন বলা হয়। আর তাদের মাথায় ভ্যাম্পায়ার সম্প্রদায়ের বানানো সম্মানিত মুকুট থাকে, যেমনটা কিনা এই ক্রাউনের মাথায় রয়েছে। তার মাথার ভয়ানক শিংটায় তাদের সম্প্রদায়ের বানানো মুকুট। ভাই, ভ্যাম্পায়ার সম্প্রদায়ের 3টা গড অফ ভ্যাম্পায়ার রয়েছে, যারা কিনা 300 বছর করে করে রাজত্ব করে। একজন 300 বছর রাজত্ব করে, আর বাকি দুজন তাদের সময় আসা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। আর এই ক্রাউন হচ্ছে সেই গড অফ ভ্যাম্পায়ারের খুব কাছের একজন কেউ,
যার কারণে ক্রাউনের অনুসারীর রক্ত শুকেও তার বিষয়ে তেমন কিছু বের করতে পারিনি। আর তার জন্যই তার অনুসারীকে মারতে আমার দম ছুটে গেছে। ভাই সব শেষ। জানি না কিভাবে এসব থেকে মুক্তি মিলবে মানুষের। ডেমন হান্টারের কথা শুনে কিছুটা অবাক হয়। অপরদিকে ডেমন হান্টার আকাশকে ক্রাউনের বিষয়ে বলা শেষ করতে সে হুট করে রক্তবমি করতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরেই ডেমন হান্টার মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখে আকাশ পুরো থতমত খেয়ে যায়। ক্রাউনের অনুসারীর রক্ত শুকেও তার বিষয়ে তেমন কোনো কিছু বের করতে পারিনি। আর তার জন্যই তার অনুসারীকে মারতে আমার দম ছুটে গেছে। ভাই সব শেষ। জানি না এইভাবে এসব থেকে মুক্তি মিলবে মানুষের। আকাশ ডেমন হান্টারের কথা শুনে কিছুটা অবাক হয়। অপরদিকে ডেমন হান্টার আকাশকে ক্রাউনের বিষয়ে বলা শেষ করতেই সে হুট করে রক্তবমি করতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরে ডেমন হান্টার মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখে আকাশ পুরো থতমত খেয়ে যায়। তবে সে চুপসে বসে থাকে না। সে ডেমন হান্টারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তার কথার উত্তরে ডেমন হান্টার বলে, ভাই আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে। আমি ভ্যাম্পায়ারের রক্তের ঘ্রাণ নেওয়ার পর থেকে আমার পেট পাকিয়ে বমি আসছে। তার উপরে রক্ত শুকার পরেও তেমন কিছু বের করতে পারিনি, যেটার মানে দাঁড়াচ্ছে ক্রাউন এবং ক্রাউনের অনুসারীগণ অনেক শক্তিশালী, যার কারণে আমার সাথে যে কোনো একটা খারাপ কিছু ঘটবে। ভাই আপনি এই যে গাছের টুকরোটা নিন, এটা আপনার উপকারে আসবে। আর কিছুক্ষণের মধ্যে ডেমন হান্টারের বাকি সদস্যরা চলে আসবে। আপনি একদম টেনশন করবেন না, তারা আমার মতন করে আপনাকেও সঙ্গ দিবে। কারণ আপনার আমাদের দুজনের শত্রুই ভ্যাম্পায়ার। আমাদের দুজনের লড়াইটাই ভ্যাম্পায়ারের বিরুদ্ধে, তাই তারা আপনাকে নিজের সবটুকু দিয়ে সাহায্য করবে। আরে আপনার কিচ্ছু হবে না, আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আকাশের কথার প্রতি উত্তরে ডেমন হান্টার কোনো সার শব্দ করে না, যার কারণে আকাশ ডেমন হান্টারকে হাত দিয়ে নাড়িয়ে ডাকতে থাকে। কিন্তু ডেমন হান্টার কোনো উত্তর দেয় না, তবে তার নিঃশ্বাস চলছে এখনও। আকাশ ডেমন হান্টারে কোনো সার শব্দ না পেয়ে রাজকে বলে, রাজ, জলদি ডেমন হান্টারকে হসপিটালে নিয়ে যা, ওনার যেন কিছু না হয়। কারণ ভ্যাম্পায়ারকে খতম করতে ওনার অনেক সাহায্য সহযোগিতা প্রয়োজন। ঠিক আছে ভাই, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জলদি। আর আমি কিছুক্ষণ পর আসছি। রাজ নিজেদের কয়েকজন লোকসহ ডেমন হান্টারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আকাশ বেশ চিন্তায় পড়ে যায়, কারণ রক্তের ঘ্রাণ শুকার কারণেই ডেমন হান্টারের এই অবস্থা হয়েছে। তাতে করে স্পষ্ট বোঝাই যাচ্ছে ভ্যাম্পায়াররা কতটা শক্তিশালী। আকাশ এই ভ্যাম্পায়ারের বিরুদ্ধে কি করে লড়াই করবে সেটা নিয়ে সে বেশ চিন্তিত। তাই সে বসে বসে এসব থেকে পরিত্রাণ পাবে কি করে সেটা নিয়ে ভাবছে। এমন সময় রাজ তাকে ফোন দেয়। সে ফোন রিসিভ করে রাজকে জিজ্ঞেস করে, কি হয়েছে রাজ? ভাই, ডেমন হান্টার কি হসপিটালে নিয়ে যেতে যেতে সে পথের মধ্যে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কি? ভাই, ডেমন হান্টার মারা গেছে। আচ্ছা, তুই ওনার লাশ নিয়ে বাংলোতে ফিরে আয়। ঠিক আছে ভাই। তারপর আকাশ ফোন কেটে দিয়ে আরও চিন্তিত হয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ কাটার পরে রাজ ডেমন হান্টারের লাশ নিয়ে বাড়িতে ফিরে আসে। রাজ বাড়িতে আসার সাথে সাথেই একদল লোক আকাশের বাংলোতে প্রবেশ করে, যারা কিনা সবাই ডেমন হান্টারের মতো কালো পোশাক আশাকে পরিধান করে আছে, যেটা দেখে সবাই বুঝে ফেলে এরাও ডেমন হান্টার। তাই কেউ তাদেরকে কিছু বলে না। লোকগুলো থেকে একজন আকাশের সামনে এসে বলে, ভাই, আমরা ডেমন হান্টার। আমরা আপনার সম্পর্কে সবকিছু জানি, তাই আমরা আপনার সঙ্গ দিতে এসেছি এবং আপনাদের প্রতিনিধিকে শেষ বিদায় জানাতে এসেছি। সেটা আপনাদের পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে। ভাই, আমাদের প্রতিনিধির লাশ আমাদের হাতে সঁপে দিন। আমরা ওনার শেষ ক্রিয়া দ্বারা করে আপনার সাথে এসে দেখা করছি। আসলে আমি ক্ষমা প্রার্থী, বেচারা আমার জন্যই হয়তো নিজের প্রাণ হারিয়েছে। ভাই, অনুশোচনা করে কোনো লাভ নেই। লেখনে যা ছিল তাই হয়েছে। আর তাছাড়া আমরা হান্টাররা কখনো কারো কোনো মৃত্যু নিয়ে আফসোস করি না, বরং আরও অহংকার করি। কারণ আমাদের পূর্বপুরুষরা নিজেদের সব কিছু নিয়ে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করেছে এবং অনেক লড়াই করতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। আমাদের সম্প্রদায়ক ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করে গিয়ে মারা যান ব্যক্তিটা বীর পুরুষ বলে আমরা মত করি। সম্মান জানাই আপনাদের কাজকে। আচ্ছা, এবার আমরা আমাদের প্রতিনিধির লাশকে নিয়ে যাচ্ছি। লাশের ক্রিয়া শেষ করে আমরা সকলে আপনার সাথে এসে দেখা করব।
ঠিক আছে। ডেমন হান্টার তার প্রতিনিধির লাশকে নিয়ে আকাশের বাংলো থেকে বেরিয়ে যায়। এদিকে আকাশ আর সবাই মিলে ভ্যাম্পায়ারকে কি করে হারাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছে। আলোচনা চলাকালীন মুজাহিদ আকাশকে বলে, ভাই, যা বুঝেছি ভ্যাম্পায়ারকে হারানো বা দমানো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। যেখানে ডেমন হান্টার রক্তের ঘ্রাণ শুকানোর কারণে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে, সেখানে আমরা তো কিছুই না। তাই আমার মতে ড্রয়েড থেকে সোলজার আনা উচিত। মুজাহিদ, আমরা সেই মানুষ যারা কিনা ড্রয়েডকে হারিয়েছি। সেখানে ভ্যাম্পায়ার কিছুই না। তবে হ্যাঁ, ড্রয়েড থেকেও ভ্যাম্পায়ার অনেক শক্তিশালী। তবে আমাদের এতটা খারাপ সময়ও আসেনি যে আমাদেরকে ড্রয়েড থেকে সোলজার আনতে হবে। তা ঠিক আছে, কিন্তু ভাই ভ্যাম্পায়ার সম্পর্কে তো কোনো আইডিয়া নেই আমাদের, তো কি করে তাদেরকে পরাজয় করব? সেই সব পরে দেখা যাবে। আগে ডেমন হান্টাররা তাদের প্রতিনিধির লাশের ক্রিয়াধারা করে আসুক, তারপর তাদের সাথে একটা পরামর্শ করব। ঠিক আছে ভাই। আকাশরা ভ্যাম্পায়ারের বিষয়টা আপাতত এক সাইডে রেখে ডেমন হান্টারদের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর ডেমন হান্টাররা লাশের ক্রিয়াধারা শেষ করে আকাশের সাথে কথা বলার জন্য ফিরে আসে। ডেমন হান্টাররা আসতেই আকাশ আলোচনা বসে তাদেরকে নিয়ে। আলোচনা শুরুতেই আকাশ ডেমন হান্টারদেরকে বলে, আচ্ছা, এখন কি করে ভ্যাম্পায়ারকে শেষ করা যায় সেটা বলুন। আপনাদের এক্স্যাক্টলি প্ল্যান কি? আকাশের কথার প্রতি উত্তরে রাফায়েত নামক একজন ডেমন হান্টার আকাশকে বলে ওঠে, ভাই, আমাদের কাছে আপাতত এক্স্যাক্টলি কোনো প্ল্যান নেই। তার উপরে ভ্যাম্পায়ারকে শেষ করা তো দূরের কথা, তার একটা পশম বাঁকা করতে পারবো কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ আমরা আমাদের লাইফে এত ভ্যাম্পায়ার মেরেছি যার লিস্ট করে শেষ করা যাবে না। তবে বর্তমানে যে ভ্যাম্পায়ার আপনাদের শহরে এসেছে তার শক্তির প্রদর্শন দেখে আমাদের আস্থা উঠে গেছে। তার উপরে আমাদের গাছের টুকরো দিয়েও কোনো কাজ হচ্ছে না, যেখানে এই গাছের টুকরো ব্যবহার করে আমরা হাজার হাজার ভ্যাম্পায়ারকে শেষ করেছি। এছাড়া তার অনুসারীর রক্তের ঘ্রাণ শুকার কারণে আমাদের প্রতিনিধি শেষ। সেখানে ক্রাউনে মুখোমুখি হলে আমাদের অস্তিত্ব তো খুঁজে পাওয়া যাবে না। তাই বলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকব? না ভাই, তা করব না। তবে আমাদের অন্য কিছু ভাবতে হবে। সেই অন্য কিছুটা কি? ভাই, প্রথমে আমাদেরকে তাদের দুর্বলতা সম্পর্কে জানতে হবে, তারপর আমরা তাদের সেই দুর্বলতায় আঘাত করব। আমার কাছে একটা প্ল্যান আছে, সেটা দিয়ে হয়তো কিছু একটা করা যেতে পারে। কি প্ল্যান? ভাই, তারা দিনের আলোকে খুব ভয় পায়। তাদের শরীরে দিনের আলো পড়লেই শরীর ঝলসাতে শুরু করে। তাই আমাদেরকে যা করার দিনের বেলায় করতে হবে। আর তাদের মোকাবেলা করার জন্য কোনো একটা স্পেশাল অস্ত্র তৈরি করতে হবে, কারণ আমাদের গাছের অস্ত্র এখন কাজে আসছে না। ডেমন হান্টার, দেখুন, তারা নিজেরাও জানে যে দিনের আলোয় তাদের জন্য ঝলসানো আগুনের মতো। তাই তারা কখনোই দিনের বেলায় বের হবে না। আর আমরা হাজার চেষ্টা করলেও হয়তো তাদেরকে দিনের বেলায় বাইরে আনতে পারবো না। তবে হ্যাঁ, দিন হোক বা রাত, সব অবস্থাতেই তাদের মোকাবেলা করার জন্য এক ধরনের অস্ত্র আমি তৈরি করতে পারবো। কেমন অস্ত্র ভাই? আল্ট্রা ভায়োলেট কিরণের কারণে কোনো ভ্যাম্পায়ার সূর্যের আলোয় যেতে পারে না। আমরা এমনি এক আল্ট্রা ভায়োলেট কিরণের সাহায্যে এক ধরনের অস্ত্র তৈরি করব, যেই অস্ত্রের বুলেটের মধ্যে সূর্যের চাইতেও অনেক বেশি কিরণ হবে। মানে হলো, বুলেটের বদলে আল্ট্রা ভায়োলেট কিরণের এক জাতীয় সিরাম থাকবে অস্ত্রের ভিতরে। সেই অস্ত্র দিয়ে কোনো ভ্যাম্পায়ারকে মারলে তারা ঝলসে যাবে, যেমনটা তাদের সাথে দিনের আলোয় বের হলে হয়। ভাই, বেশ ভালো বুদ্ধি, কিন্তু আপনারা এই আল্ট্রা ভায়োলেট কিরণ পাবেন কোথায়? সে আপনাদের ভাবতে হবে না, সেটা আমি দেখে নিচ্ছি। এই মুজাহিদ, তুই জলদি ড্রয়েডে যা। ড্রয়েডে যাওয়ার পর গোলাকার বৃত্তের ন্যায় যেই আলোক রশ্মিটা আছে, যেটা কিন্তু আমার চারপাশে সব সময় ঘুরঘুর করে, তোরা সেই বৃত্তের ন্যায় গোলাকার আলোক রশ্মির সাহায্যে ড্রয়েডের সায়েন্টিস্টদেরকে দিয়ে সিরাম তৈরি কর। তারপর সেটা দিয়ে আমরা ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে লড়াই করব। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। মুজাহিদ আকাশের কথা মতন কয়েকজনকে সাথে নিয়ে ডয়েডের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আকাশের মাথায় নতুন একটা প্রশ্ন এসে হানা দেয়।
অবশ্য এটা সে আগেই জেনেছে, কিন্তু এই বিষয়ে সে কাউকে কোনো প্রশ্ন করেনি। তবে এবার সেটা সে ডেমন হান্টারদেরকে জিজ্ঞাসা করে। আচ্ছা, আমি গোপন সূত্রে জেনেছিলাম হাজারখানেক মানুষ নাকি এক সিংহের বিরুদ্ধে লড়াই করার জন্যই একটা ময়দানে একত্রিত হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, শহরের মানুষজন তো আগে থেকেই ভ্যাম্পায়ার সম্পর্কে জানতো, যার কারণে তারা একজোট হয়ে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল। তাহলে টিভি নিউজ কেন ভ্যাম্পায়ার সম্পর্কে এত পরে সংবাদ প্রচার করেছে? ভাই, কেউ জানতো না ভ্যাম্পায়ার সম্পর্কে। আর যারা ভ্যাম্পায়ারের সাথে লড়াই করতে গিয়েছিল তারা কোনো মানুষ না, তারা হচ্ছে ভিন্ন এক প্রজাতি, যাদের নাম হচ্ছে জম্বুক। তবে তারা দেখতে মানুষের মতোই, কিন্তু তাদের কাছে স্পেশাল একটা শক্তি রয়েছে। তারা চাইলে নিজের রূপ পরিবর্তন করে বিশাল আকৃতির শেলের রূপ ধারণ করতে পারে। ভ্যাম্পায়াররা সেই জম্বুকদেরও শত্রু। এছাড়া জম্বুকরা যে ভালো সেটাও কিন্তু নয়। জম্বুকেরও একটা লিডার আছে ক্রাউনের মতন, সে যাকে কামড় দেয় সেই জম্বুক হয়ে যায়। মুখ্যম কথা হচ্ছে, সেদিন যারা লড়তে গিয়েছিল তারা তাদের সম্পর্কে কেউ জানে না, কারণ তারা জম্বুক হলেও মানুষের সাথে চলাফেরা করে। কিন্তু যেদিন তারা লড়াই করতে গিয়ে ভ্যাম্পায়ারের হাতে শিকার হয়েছে, সেদিন এই দেশবাসী ভ্যাম্পায়ার সম্পর্কে জানতে পেরেছে। তবে দেশবাসী জম্বুকদের ব্যাপারে এখনও কোনো কিছুই জানে না। তারা শুধু জানে কোনো একটা জায়গায় অনেক মানুষজনের সমাগম ছিল, যে সমাগমের মধ্যে হুট করে ভ্যাম্পায়াররা এসে হামলা করেছে। তার মানে হচ্ছে ভ্যাম্পায়াররা একটা সম্প্রদায় আর জম্বুক একটা সম্প্রদায়। এই দুই সম্প্রদায়ের মাঝে সবসময় লড়াই চলতেই থাকে। তবে এই দুই সম্প্রদায়ের লোকেরাই মানুষদেরকে উপরে প্রাণ নেওয়া হামলা করে। জি, এই দুই সম্প্রদায়ের লোকেরাই মানুষদের উপরে প্রাণ নিয়ে হামলা করে। কিন্তু জম্বুকদের একটা ভালো দিক আছে, তারা আমাদের উপরে হামলা করে না, কারণ আমরা তাদের শত্রুর বিরুদ্ধেই লড়াই করি। আর তারা মানুষদেরও ক্ষতি কম করে। তারা নিজের চাহিদা মেটায় ভ্যাম্পায়ারকে মেরে। সে যাই হবে হোক, আমরা দুই সম্প্রদায়ের লোককেই শেষ করব, কারণ তারা উভয়ে মানুষের জন্য ক্ষতিকারক। তবে আমরা আগে ভ্যাম্পায়ারকে শেষ করব, আর তার জন্য আমাদেরকে আজকের দিনটা অপেক্ষা করতে হবে। আমার লোক অস্ত্র বানাতে চলে গেছে, আশা করি তারা আজ রাতের মধ্যেই অস্ত্র বানিয়ে নিয়ে চলে আসবে। তাই আমরা সবাই মিলে আগামীকাল ভ্যাম্পায়ার উপরে হামলা করব। তারপর আমরা খুঁজে খুঁজে এক এক করে তাদের সব কটাকে মারব। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা চলে যাচ্ছি। আমরা আবার আগামীকাল আসবো। জি আচ্ছা। তারপর ডেমন হান্টাররা চলে যায়, আর আকাশ এবং আকাশের লোকজন সবাই মুজাহিদদের বানিয়ে আনা অস্ত্রের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে। দিনের আলো নিভে গিয়ে আধারের মতন হতেই ক্রাউন কবরের মতন চারকোনা কফিন থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে আসতেই দেখে তার অনুসারীরা তার আহারের জন্য কয়েকজন মানুষকে উঠিয়ে এনেছে। ক্রাউন সেই মানুষগুলোকে দেখে খুশি হওয়ার বদলে হুট করে আরও রেগে যায়, যেটা দেখে তার অনুসারীরা ভয়ে কাতর হয়ে পড়ে। তখনই ক্রাউন তার অনুসারীদেরকে বলে, আমার বিরুদ্ধে কেউ কঠোর ষড়যন্ত্র করছে, যেটার আভাস আমি ঘুমিয়ে থাকা অবস্থাতেই পেয়ে গেছি। তাই আজকে তোদের সাথে আমি পথে নেমে মানুষজনের উপরে হামলা করব। আমার আজকে অগণিত মানুষের রক্ত চাই। এই অল্প সংখ্যক লোকের রক্ত খেয়ে আজ আমার খিদা নিবারণ হবে না। তবে তোরা এখন থেকে যাদেরকে ধরে এনেছিস তাদের রক্ত আগে খেয়ে নেই, পরবর্তীতে রাস্তায় নেমে আরও মানুষের উপরে হামলা করবো। ক্রাউন তার চিন্তাধারা মোতাবেক তার অনুসারীদের ধরে আনা লোকজনের রক্ত পান করে। তারপর সবাইকে নিয়ে রাস্তায় নেমে পড়ে আরও মানুষকে মেরে তাদেরকে নিজের আহার বানানোর জন্য। অপরদিকে রাতের বেলায় মুজাহিদ ড্রয়েড থেকে আল্ট্রা ভায়োলেট কিরণে সিয়াম নিয়ে আকাশের বাংলোতে আসার জন্য রওনা হয়। তখনই তাদের মাঝপথে ক্রাউন এবং তার লোকজন বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু মুজাহিদ চালাকি করে ড্রাইভারকে বলে তাদের গাড়িকে ঘুরিয়ে অন্য পথ ধরে বাংলোতে পৌঁছানোর জন্য রওনা হয়। ড্রাইভার গাড়ি ফুল স্পিডে চালাচ্ছে, তবে ক্রাউন ও কোনো অংশে কম নয়। সে তার অনুসারীদেরকে নিয়ে মুজাহিদের গাড়ির পিছনে ধাওয়া করে, কিন্তু ক্রাউন আর তার লোকজন মুজাহিদকে ধরতে পারে না। তারা মুজাহিদদের উপর আক্রমণ করার আগে ড্রাইভার গাড়ি তেড়ে নিয়ে এসে আকাশের বাংলোতে হাজির হয়। আকাশের বাংলোতে হাজির হওয়ার পরই তারা গাড়ি থেকে নেমে জলদি বাংলোর ভিতরে ঢুকে পড়ে।
অপরদিকে ক্রাউন মুজাহিদদের গাড়ি পাকড়াও করতে না পারলেও ক্রাউন তাদের পিছন পিছন বাংলো পর্যন্ত চলে আসে। বাংলো পর্যন্ত আসার পরেই ক্রাউন তার অনুসারীদেরকে আদেশ করে বাংলোর ভিতরে থেকে গিয়ে তার আহারগুলোকে ধরে আনতে। ক্রাউনের অনুসারীরা ক্রাউনের আদেশ মেনে আকাশের বাংলোর ভিতরে প্রবেশ করার জন্য বাংলো দরজার দিকে এগিয়ে যেতে থাকে। তারা দরজার প্রায় মুখোমুখি চলে গিয়েছে। তখনই আকাশ ভিতর থেকে বাংলো দরজা খুলে বিশাল একটা অস্ত্র হাতে করে নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়। আকাশকে অদ্ভুত রকমের উপস্থিতি দেখতে পেয়ে ভ্যাম্পায়ার ক্রাউনের অনুসারীরা থেমে যায়। তবে ক্রাউন হাসতে আরম্ভ করে, কারণ তার সামনে অস্ত্র শস্ত্রের কোনো খাওয়া নেই। ক্রাউনের হাসি দেখে আকাশ ক্রাউনকে বলে, ও তার মানে তুই এই ক্রাউন? আমিই ক্রাউন। যাক, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে। এবার তাহলে খেলা জমজমাট হবে। আমি তোরই তালাশ করছিলাম, কিন্তু তুই তো দেখি নিজেই আমার সামনে এসে ধরা দিয়েছিস। আমি কারোর সামনেই ধরা দেইনি, আর আমাকে ধরার মতন ক্ষমতা এখানে কারোরও হয়নি। উল্টো আমি নিজেই মানুষকে ধরে ভ্যাম্পায়ার বানিয়ে দিই। এখন তোকেও আমার শিকার বানাবো। ক্রাউন, বাকি 8-10টা মানুষের মতো আমাকে সাধারণভাবে নিলে ভুল করবি। ক্রাউন কখনো ভুল করে না। ক্রাউন যা করে সব ঠিক। এই, তোরা বেটাকে ধরে আমার সামনে নিয়ে আয়। ও রক্ত পান করার তীব্রতর আকাঙ্ক্ষা জেগেছে আমার মাঝে। জি হুকুম, আমরা আপনার শিকারকে ধরে এনে আপনার সামনে হাজির করছি। ক্রাউনের অনুসারী ভ্যাম্পায়াররা যখন বাংলোর ভিতরে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, তারা আকাশের দিকে এগোতে শুরু করে তাকে ধরার জন্য। ভ্যাম্পায়ারগুলো আকাশের প্রায় কাছাকাছি চলে গিয়েছে। এমন সময় আকাশ হাতে করে নিয়ে আসা অস্ত্রটা দিয়ে ভ্যাম্পায়ারগুলোর দিকে গুলি ছুটতে আরম্ভ করে। অপর পাশ থেকে ক্রাউন আকাশের গুলি ছোড়া দেখে আগে নেয় শব্দ করে হাসতে আরম্ভ করে, কারণ পিস্তলের বুলেটে কখনোই ভ্যাম্পায়াররা মরবে না। কিন্তু কিছু সময় পেরোতেই ক্রাউনের মুখের হাসি গায়েব হয়ে যায়। আকাশের গুলির বুলেট ক্রাউনের তৈরি করা ভ্যাম্পায়ারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। সেসব দেখে ক্রাউনের মুখ থেকে হাসির রেখা গায়েব হওয়ার পাশাপাশি তার চেহারায় চিন্তার ছাপ ফুটে ওঠে। ক্রাউনের চিন্তিত চেহারা দেখে এবার আকাশ হাসতে হাসতে ক্রাউনকে বলে, কি জনাব, হুশ নিজের জায়গা মতো এসেছে নাকি আরও কিছু শক্ট খাওয়াবো? আকাশের কথার প্রত্যুত্তরে ক্রাউন রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, তুই কিভাবে এমনটা করেছিস? আমার তৈরি করা ভ্যাম্পায়ারকে তো গুলি করে মারা অসম্ভব, সেখানে তুই তাদেরকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিয়েছিস। কি করে সম্ভব এটা? শোন, আমরা মানুষ, আমাদের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। আর সবে তো মাত্র শুরু। মাত্র তোর অনুসারী 2-4টাকেই শেষ করেছি, এখনও তো তোকে মারা বাকি আছে। আমরা 2-4টা অনুসারীকে মেরে নিজেকে মহৎ ভাবিস না। নিজেকে এখনও মহৎ ভাবছি না, তবে তোকে শেষ করতে পারলে অবশ্যই নিজেকে মহৎ ভাবব। তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমরা এখন চললাম, তবে তবে খুব জলদি তোর সাথে আমার আবার দেখা হবে। তখন তোর শরীরে রক্ত তৃপ্তি সহকারে আমি পান করব, এটা মনে রাখিস। আরে কোথায় যাচ্ছিস? সাহস থাকলে আমার সাথে লড়াই করে আমায় পরাজয় কর, তারপর না হয় আমার শরীরে রক্ত পান করার কথা ভাবিস। ক্রাউন আর কোনো কথা না বলে তার অনুসারীদেরকে নিয়ে আকাশের সামনে থেকে গায়েব হয়ে যায়। আকাশ ক্রাউনের এমন আচরণ দেখে হাসতে হাসতে বাংলোর ভিতরে এসে মুজাহিদকে বলে, যাক মুজাহিদ, বুদ্ধিমানের একটা কাজ করেছিস তুই। আসার সময় বুদ্ধি করে ড্রয়েড থেকে আল্ট্রা ভায়োলেট কিরণের সিরাম দ্বারা একটা অস্ত্রে বানিয়ে নিয়ে এসেছিস। ভাই, আমি চাইলে এই অস্ত্র দিয়ে আসার সময় তাদের মোকাবিলা করতে পারতাম, কিন্তু পরে ভাবলাম তাদেরকে আমাদের বাংলোর সামনে নিয়ে আসি। ভালো করেছিস। আর অস্ত্রটা একদম পারফেক্ট হয়েছে। এখন থেকে ভ্যাম্পায়ারকে ভয় পাওয়ার মতো কিছুই নেই, কারণ তাদের মোকাবেলা করার মতো অস্ত্র আমরা বানিয়ে নিয়েছি। এখান থেকে ভ্যাম্পায়ারদের কাম ডাউন শুরু। এতদিন মানুষ ভ্যাম্পায়ারদেরকে ভয় পেয়ে আতঙ্কে ছিল, এখন ভ্যাম্পায়াররা আমাদেরকে দেখে আতঙ্কে থাকবে। আর আগামীকাল থেকে আমরা সবাই রাতের বেলায় খোলা রাস্তার ঘুরে বেড়াবো এবং সাথে ভ্যাম্পায়ারের তালাশ করব। তারপর দেখব কিভাবে ভ্যাম্পায়াররা মানুষের উপরে আক্রমণ করে।
জি ভাই, একদম ঠিক কাজ হবে এটা। কারণ শহরের মানুষজন অনেক ভয়ে আছে। সবার ভিতর থেকে আমাদের এই ভয়টাকে দূর করতে হবে। হুম। আচ্ছা মুজাহিদ, শোন, এবার তোরা সবাই মিলে অস্ত্রের ভিতরে বুলেটের জায়গায় আল্ট্রাভায়োলেট কিরণের তৈরি সিরামগুলো লোড করে নে। আর কিছু অস্ত্র প্রয়োজনের বাহিরেও এক্সট্রা করে তৈরি করে রাখিস, কারণ কখন অতিরিক্ত প্রয়োজন পড়ে বলা যাচ্ছে না। ঠিক আছে ভাই। আমি রুমে গেলাম। আকাশ সবাইকে গুলির ভিতরে বুলেটের বদলে সিরামগুলো লোড করতে বলে সে নিজের রুমে চলে আসে। আকাশের কথা মতন মুজাহিদ লোকজনকে নিয়ে অস্ত্রের মধ্যে আল্ট্রাভায়োলেট কিরণের তৈরি সিরামগুলো লোড করতে থাকে। আকাশ এবং তার সঙ্গীর সাথে সবাই প্রস্তুত ভ্যাম্পায়ারকে মারার জন্য। সবাই বেশ খুশি ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র সামগ্রী বানিয়ে। মুজাহিদ অস্ত্র বানানোর পাশাপাশি সবাইকে হালকা পাতলা সেলিব্রেশন করছে। অপরদিকে ক্রাউন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সে আকাশের কাছে সাময়িক পরাজয় হয়ে ভয়ানক পাগলামো শুরু করেছে। ক্রাউনের বিকৃত মস্তিষ্ক আরও বিগড়ে গেছে আকাশের কাছে সাময়িক পরাজয় হয়ে। তাই সে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিজের অনুসারীদের এই প্রাণ নিতে আরম্ভ করে। ইতিমধ্যে সে 10-15 জন অনুসারীকে মেরে ফেলেছে, কিন্তু তবুও তার বিকৃত মস্তিষ্ক শান্ত হচ্ছে না, যার দরুন সে সোজা রুস্তম নামক গড অফ ভ্যাম্পায়ারের কাছে চলে যায়। রুস্তম নামক গড অফ ভ্যাম্পায়ারের কাছে গিয়ে গড অফ ভ্যাম্পায়ারকে বলে তাকে এমন একটা শক্তি প্রদান করতে যাতে করে তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু গড অফ ভ্যাম্পায়ার তার কথার কোনো উত্তর দেয় না, কারণ গড অফ ভ্যাম্পায়ার চেয়ারের মধ্যে বসে ঘুমিয়ে আছে। গড অফ ভ্যাম্পায়ারকে কিছু বলতে বা তার থেকে কিছু চাইতে হলে তাকে আগে ঘুম থেকে জাগানো প্রয়োজন। এছাড়া তাকে হাজার ডাকলেও সে ঘুম থেকে জাগবে না। তাকে জাগাতে হলে যে কারোর শরীরের এক বাটি রক্ত পান করাতে হবে, তাহলেই সে ঘুম থেকে জাগবে। কিন্তু ক্রাউন তাকে রক্ত পান না করিয়ে ডাকতে থাকে, যার কারণে গড অফ ভ্যাম্পায়ার ক্রাউনের ডাকে কোনো সাড়া দেয় না। গড অফ ভ্যাম্পায়ার ক্রাউনের ডাকে সাড়া না দেওয়ায় ক্রাউন এত পরিমাণে উন্মাদ হয়ে যায় যে সে গড অফ ভ্যাম্পায়ারের গলাতেই কামড় বসিয়ে দেয়। গড অফ ভ্যাম্পায়ারের গলায় কামড় বসিয়ে দিয়ে তার শরীর থেকে সমস্ত রক্ত খেয়ে নেয়, যার ফলে গড অফ ভ্যাম্পায়ার ঘুমন্ত অবস্থাতেই মৃত্যুবরণ করে এবং তার শরীর চেয়ার থেকে ঢুলে নিচে পড়ে যায়। ক্রাউনের এমন আচরণে বাকি দুজন গড অফ ভ্যাম্পায়ার ঘুমন্ত অবস্থা থেকে রক্তপান করানো ছাড়াই হুট করে জাগ্রত হয়ে যায়, যারা কিনা দুজন দু স্থানে ঘুমিয়েছিল। গড অফ ভ্যাম্পায়ারদের আলাদা আলাদা রাজ্য আছে। ক্রাউন রুস্তম নামক ভ্যাম্পায়ারের রাজ্য এসে তাকে ঘুমন্ত অবস্থাতে মেরে ফেলেছে, আর বাকি দুজন ভ্যাম্পায়ার তাদের নিজ নিজ রাজ্যে ঘুমিয়েছিল। কিন্তু ক্রাউন রুস্তমকে মেরে ফেলায় তার ঘুম থেকে আপনা আপনি জাগ্রত হয়ে যায় আর জেনে যায় কেউ রুস্তম নামক গড অফ ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে। এটা জানার পর বাকি দুজন গড অফ ভ্যাম্পায়ার একত্রে মিলে ক্রোধিত হয়ে রুস্তমের রাজ্যে আসে, কিন্তু তারা সেখানে এসে রুস্তমের লাশ ছাড়া কোনো কিছুই খুঁজে পায় না। তারা রুস্তমের হত্যাকারীকে খোঁজার জন্য আশপাশ ভালো করে দেখতে থাকে। ক্রাউন রুস্তমকে মেরে সমস্ত প্রমাণ মুছে ফেলার বাকি দুজন গড অফ ভ্যাম্পায়াররা তার বিরুদ্ধে কোনো কিছুই পায় না, যার কারণে তাদের ক্রোধ আরও বেড়ে যায়। এতটা সময় তারা দুজন মানুষের আকৃতি ধারণ করেছিল, কিন্তু অতিরিক্ত রেগে যাওয়ায় তারা মানুষ থেকে ভয়ানক শয়তানের রূপ ধারণ করেছে। শয়তানের রূপ ধারণ করার পর তারা রুস্তমের রাজ্য থেকে বেরিয়ে গিয়ে দুজন একত্রে মিলে আকাশের দিকে হাত দিয়ে ইশারা করে মন্ত্র পড়তে আরম্ভ করে, যার কিছুক্ষণ পরে অনেক জোরালো একটা আলোক রোশনি আকাশ থেকে জমিনের দিকে তেড়ে আসে। আকাশ থেকে তেড়ে আসা আলোক রোশনিটা জমিনে তেড়ে এসে জমিনের সাথে সংযোগ পড়ে একটা দরজার মতন পোর্টাল খুলে দেয়, যার ভিতর থেকে বিভৎস আকৃতির অনেক বড় বড় শয়তান বেরিয়ে আসে। পোর্টালের ভিতর থেকে বিভৎস আকৃতির শয়তানগুলো বেরিয়ে এসে গড অফ ভ্যাম্পায়ারকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে তাদের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। তখনই গড অফ ভ্যাম্পায়ার থেকে একজন ভ্যাম্পায়ার, যার নাম কিনা লিঙ্কন, সে সেই শয়তানগুলোকে বলে, কিনার রুস্তমকে মেরে ফেলা হয়েছে, তোমরা তার রাজ্যের ভিতরে প্রবেশ করো।
পোর্টাল থেকে প্রকট হওয়া শয়তানগুলো লিঙ্কনের কথা মতো রুস্তমের রাজ্যে প্রবেশ করে। রুস্তমের রাজ্যে প্রবেশ করার পর তারা রুস্তমের মৃত লাশ দেখে এত জোরে চিৎকার করে যে চিৎকারের আওয়াজে রুস্তমের পুরো রাজ্য ভেঙে চুরমার হয়ে ধুলোর সাথে মিশে যায়। অন্যদিকে এই ভয়ানক চিৎকারের আওয়াজ ডেমন হান্টারদের কানে পৌঁছায়। তারা আওয়াজটা শোনামাত্রই বুঝে ফেলে ভয়ানক কোনো বিপদ আসতে চলেছে। তাই তারা নিজেদের বাসস্থান ছেড়ে বেরিয়ে পড়ে মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এমন সময় আকাশ থেকে জমিনের সাথে সংযোগ করা আলোক রশ্মিটা তারা বহু দূর থেকে দেখতে পায়, যেটা দেখে তাদের বুঝতে বাকি নেই যে ভ্যাম্পায়াররা খুব বড়সড় কিছু একটা করতে চলেছে। কিন্তু বর্তমানে ভ্যাম্পায়ারের সাথে মোকাবিলা করার মতন কোনো অস্ত্র না থাকায় তারা আলোক রশ্মিটার দিকে না গিয়ে আকাশের বাংলোতে চলে যায়। আকাশের বাংলোতে গিয়ে ডেমন হান্টাররা ভয়ানক বিপদের আভাস সম্পর্কে আকাশকে আগাম জানিয়ে দেয়। আকাশ ডেমন হান্টারদের কথা শুনে কিছুটা চিন্তাভাবনা করে বলে, আচ্ছা, এখন কি করা যায় বলেন? এমনিতেই তো ভ্যাম্পায়াররা মানুষ মারছে, তার উপরে এখন তারা কি প্ল্যান সাজাচ্ছে কে জানে। আকাশের প্রশ্নের উত্তরে ডেমন হান্টারের বর্তমান প্রতিনিধি বলে, ভাই আমাদের একবার সেই আলোক রশ্মিটার দিকে যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে চলেন আমরা সবাই মিলে সেদিকে যাব, দেখি ভ্যাম্পায়াররা কি খিচুড়ি পাকাচ্ছে। ভাই চলেন, কিন্তু ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করার মতন একটা অস্ত্র তৈরি করবেন বলেছিলেন, সেটা কি তৈরি হয়েছে? হয়েছে, আপনারা আমাদের সাথে চলুন, বাকি সেখানে যাওয়ার পর অস্ত্রের কামাল দেখতে পাবেন। ভাই চলুন। আকাশ ভ্যাম্পায়ারকে মরার অস্ত্রশস্ত্র সহ ডেমন হান্টারদেরকে সঙ্গে নিয়ে সেই আলোক রশ্মিটার দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সকলেই ভেবেছে ক্রাউন এবং তার অনুসারীরাই হয়তো ভয়ানক কিছু করতে চলেছে এবং আলোক রশ্মির কার্যক্রমটাও হয়তো ক্রাউন করেছে, কিন্তু তাদের কারোরই এই চিন্তা ভাবনাই নেই যে আলোক রশ্মির কার্যক্রমটা ক্রাউন নয়, বরং সেটা করেছে ভ্যাম্পায়ার সম্প্রদায়ের দুই সূচনাকারী গড অফ ভ্যাম্পায়ার, যারা কিনা এক কথাই বলতে গেলে রক্ত খাওয়া নরপিশাচ। তাদের সামনে কখনো কোনো মানুষ বলে সেই মানুষ আর পরের সকালে সূর্য দেখতে পায় না। গড অফ ভ্যাম্পায়ারদের সম্পর্কে এই অজানা তথ্য না জেনেই আকাশ অস্ত্র শস্ত্র সহ লোকজনকে নিয়ে সেই নরপিশাচগুলোর দিকে রওনা হয়েছে। গড অফ ভ্যাম্পায়ার নামক নরপিশাচগুলো সামনে যাওয়ার পরে তাদের সাথে কি ঘটতে পারে সেই বিষয়ে কারোরই এই কোনো আইডিয়া নেই। তারা না জেনেই আলোক রশ্মিটার দিকে যাত্রাপথ শুরু করেছে। অপরদিকে পোর্টালের মাধ্যমে বিচরণ করা ভ্যাম্পায়ারগুলা রুস্তমের রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়ে রুস্তমের লাশকে সঙ্গে নিয়ে এসে আলোক রশ্মিটার সামনে রাখে। তারপর গড অফ ভ্যাম্পায়ার এবং তারা মিলে রুস্তমের অন্তিম যাত্রার কারুকাজ শুরু করে। তারা সবাই মিলে কি যেন পাঠ করছে রুস্তমের লাশকে সামনে রেখে। এদিকে আকাশের লোকজন সহ আকাশ এবং ডেমন হান্টাররা কিছু সময় যাত্রা করার পর সেই আলোক রশ্মিটার সামনে এসে পৌঁছায়। তারা আলোক রশ্মিটার সামনে এসে পৌঁছাতেই হতবাক হয়ে যায়, কারণ তারা আলোক রশ্মিটার সামনে এসে দেখে ভ্যাম্পায়ারের মেলা বসেছে। এতগুলো ভ্যাম্পায়ারকে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে, বিশেষ করে ডেমন হান্টাররা, কারণ তাদের হাতের ব্রেসলেট জাতীয় ফিতাগুলো জ্বলতে আরম্ভ করেছে, যেই ফিতাগুলো সর্বদাই তাদের হাতে থাকে এবং এই ফিতার কার্যকারিতা হচ্ছে আশেপাশে কোনো বিপজ্জনক কোনো বস্তু থাকলে বা ভয়ানক কোনো বিপদ আসতে চলে এই ফিতাগুলো জ্বলে ওঠে। ডেমন হান্টারদের প্রতিনিধি সবার হাতের ফিতাগুলোকে জ্বলতে দেখে আকাশকে বলে, ভাই আমরা অনেক ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছি, তাই আমাদের জলদি এখান থেকে চলে যাওয়া উচিত। চলে যাব মানে কি? আমরা না ভ্যাম্পায়ারকে মারতে এসেছি, তাহলে কায়ারের মতো তাদেরকে না মেরেই চলে যাব কেন? ভাই আমরা কিন্তু ভ্যাম্পায়ারের শিকার করি, তবে বর্তমানে প্রতিপক্ষদের মধ্যে অনেক শক্তিশালী কেউ একজন হয়তো আছে, যার কারণে আমাদের হাতে ব্রেসলেট জাতীয় ফিতাগুলো জল করছে। আর তার চাইতে বড় কথা, আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে বহু ভ্যাম্পায়ারকে মেরেছি, কিন্তু বর্তমানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের মতন বিশাল আকৃতির কোনো ভ্যাম্পায়ারকে আমরা আমাদের এই জন্মে কোনো দিন দেখিনি। তাছাড়া আমাদের শরীরের সাংকেতিক জিনিসটা অনেক বড় বিপদের সংকেত দিচ্ছে আমাদেরকে, তাই আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ডেমন হান্টার, আপনারা চলে গেলে চলে যেতে পারেন, কিন্তু আমি পিছুপা হতে শিখিনি কোনো দিন। হয় মরব না হয় মারব, দুটোর একটা তো অবশ্যই হবে, কিন্তু আমি পিছুপা হব না।
ভাই, আমার কথা বোঝার ট্রাই করেন প্লিজ। আমি জানি আপনি অনেক বড় মাপের একজন লোক, কিন্তু বিশ্বাস করুন আমার কথাই সবার মঙ্গল নিহিত আছে। ডেমন হান্টার, বললাম তো, হয় মরবো না হয় মারবো, কিন্তু পিছুপা হব না। ডেমন হান্টার আকাশকে হাজার বারণ করা সত্ত্বেও সে ডেমন হান্টারের কথা শুনে না। আকাশ তার যেতেই এঁটে থাকে, যার কারণে ডেমন হান্টাররাও আকাশের সঙ্গ দিতে বাধ্য হয়। অবশ্য তারা চাইলে চলে যেতে পারত, কিন্তু তারা সেটা কখনোই করবে না, কারণ তাদের কাজ মানুষদেরকে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচানো, মানুষকে ভ্যাম্পায়ারের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া নয়। তাই তারা নিজেদের অনিচ্ছা সত্ত্বেও আকাশের সঙ্গ দেয়। আকাশ এবং ডেমন হান্টাররা গড অফ ভ্যাম্পায়ারদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। গড অফ ভ্যাম্পায়ার মানে লিঙ্কন এবং তার আরেকজন সাথী সহ পোর্টালের মাধ্যমে আসা দানব আকৃতির কোনো ভ্যাম্পায়ার এখনও আকাশদেরকে দেখেনি। তবে তারা রুস্তমের বিদায় লগ্নের কারুকাজ করার সময় হুট করে মানুষের শরীরে ঘ্রাণ পায়, যার কারণে তারা নিজেদের কাজে ব্যাঘাত ঘটিয়ে আশেপাশে নজর ঘোরাতে থাকে। তখনই তাদের সকলের নজর আকাশদের উপর গিয়ে পড়ে, যেটা দেখে আকাশ সবাইকে বলে, তারা আমাদেরকে দেখে নিয়েছে, এখন তারা সবাই আমাদের দিকে তেড়ে ফুরে আসবে আমাদের রক্ত পান করার জন্য। তাই সবাই প্রস্তুতি নিয়ে থাকুন। আর মুজাহিদ এবং রাজ, তোরা প্রস্তুতি নিয়ে থাক। ভাই, আমরা অলওয়েজ প্রস্তুত আছি তাদের সাথে লড়াই করার জন্য। মুজাহিদ অলওয়েজ প্রস্তুত আছে এই কথাটা বলে শেষ করতে না করতে পোর্টালের মাধ্যমে জমিনে বিচরণ করা দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো আকাশদের দিকে তেড়ে আসতে আরম্ভ করে, যেটা দেখে সবাই আলট্রা ভায়োলেট কিরণের দ্বারা তৈরি অস্ত্র দিয়ে তাদের দিকে আন্ধাধুন গুলি ছুটতে আরম্ভ করে, যেগুলির আঘাতে দানব আকৃতির একজন ভ্যাম্পায়ার জ্বলে ছাই হয়ে যায়। আকাশদের গুলির এই পাওয়ার দেখে দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো সাময়িকের জন্য থেমে যায়। তবে তারা থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই বিচক্ষণতার সহিত নিজেদের হাত দিয়ে জাদুর একটা ঢাল বানিয়ে নেয়। এরপর সেটার সাহায্যে নিজেদের রক্ষা কবচ বানিয়ে আকাশদের দিকে এগোতে আরম্ভ করে। এবার আকাশদের বর্ষণ করা গুলিতে ভ্যাম্পায়ারদের কোনো কিছুই হয় না, সমস্ত গুলি তাদের রক্ষা কবচের মধ্যে গিয়ে লাগে। দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো এগোতে এগোতে আকাশদের একদম নিকটে চলে গিয়েছে। তখনই আকাশ হাত উত্তোলন করে নিজের সামনে অদৃশ্য একটা দেওয়াল বানিয়ে দেয়। আকাশের মাঝে এই বিশেষ ক্ষমতা এসেছে অবনীর কারণে। তার উপরে সে বর্তমানে ড্রয়েডের প্রেসিডেন্ট বা রাজা, তাই আকাশ আরও নানান রকমের শক্তি প্রাপ্ত করেছে। তবে সকল শক্তির উৎস কিন্তু অবনী, যার কারণেই তার মাঝে সকল শক্তি বিরাজ করেছে। এক কথায় বলতে গেলে আকাশ অবনীর শক্তিকে ব্যবহার করছে। আকাশ অদৃশ্য দেওয়াল বানিয়ে দেওয়ার কারণে সেই দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো আকাশদের উপর হামলা করতে পারে না। তারা আকাশের বানিয়ে দেওয়া অদৃশ্য দেওয়ালের অপর পাশে আটকে গেছে। তবে তারাও কম নয়, তারা নিজেদের শক্তির ব্যবহার করে হাতের ঢালটা দেওয়ালের মাঝে জোরে আঘাত করতে থাকে, যেটা দেখে আকাশ সবাইকে বলে, এই মুজাহিদ, তোরা সবাই এখান থেকে চলে যা, কারণ যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তোরা সবাই চলে যা, আমি ওদেরকে আটকে রাখছি। তোরা সুরক্ষিত জায়গায় পৌঁছে গেলেই আমিও আমার মতো করে চলে আসব। ভাই, আপনাকে এই বিপদের মুখে ফেলে আমরা কেউই যাচ্ছি না। মুজাহিদ না পারতে আকাশের কথা মেনে সবাইকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে আসে। ডেমন হান্টাররাও মুজাহিদের সাথে চলে গেছে। এদিকে দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো অদৃশ্য দেওয়ালটাকে ভাঙার আপ্রাণ চেষ্টা করলেও তারা বিফল হয়, যেটা দেখে লিঙ্কন নামক গড অফ ভ্যাম্পায়ারটা আকাশের অদৃশ্য দেওয়ালের দিকে হাত দিয়ে ইশারা করে, যার ফলে লিঙ্কনের হাত থেকে লাল বনের অগণিত কলা বাদুর বেরিয়ে আকাশের অদৃশ্য দেওয়ালের দিকে তেড়ে আসতে থাকে। কালো বাদুরগুলো অদৃশ্য দেওয়ালের সামনে এসেই হুট করে একে অপরের সাথে মিশে গিয়ে বিশাল এক দানবে পরিণত হয়। কালো বাদুরগুলো দানবে পরিণত হওয়ার পর সজোরে অদৃশ্য দেওয়ালের মাঝে একটা ধাক্কা মারে, যার ফলে অদৃশ্য দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায় আর আকাশ বহু দূরে গিয়ে ছিটকে পড়ে। এবার সমস্ত ভ্যাম্পায়ার এবং কালো বাদুরের তৈরি সেই দানবটা আকাশের দিকে এগোতে থাকে তাকে মারার জন্য, কিন্তু অপরদিকে আকাশ মাটিতে ছিটকে পড়েই থাকে, কারণ সে ছিটকে পড়ার পরই বেহুশ হয়ে গেছে এবং তার সাথে সাথে আকাশের শরীরের অনেক জায়গায় চোট লেগেছে, যার কারণে সে বাঁচার কোনো ধরনের প্রয়াস করে না ভ্যাম্পায়ারদের হাত থেকে। এমন সময় ডেমন হান্টারের বর্তমান
প্রতিনিধি অদৃশ্য থেকে প্রকট হয়ে আকাশকে সঙ্গে নিয়ে আবার অদৃশ্য হয়ে আকাশের বাংলোতে চলে আসে। আকাশের আদেশে সবাই বাংলোতে ফিরে এসেছে, কিন্তু বর্তমানে আকাশের অবস্থা বেশ খারাপ। মুজাহিদ যে কোনো একভাবে ডক্টরকে নিয়ে এসেছে আকাশকে দেখার জন্য। ডক্টর আকাশের চেক আপ করে বলে তার শরীরে বেশ কয়েক জায়গায় ইনজুরি হয়েছে, বিশেষ করে তার কোমরে, কারণ আকাশের পিঠের দিকে একটা জায়গায় বেশ চোটের আঘাত দেখা যাচ্ছে, যার কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আকাশের কোমরে বড় ধরনের একটা ক্ষতি হয়েছে। তবে হাড় ভেঙেছে কিনা সেটাতে নিশ্চিত নয়। এই বিষয়ে নিশ্চিত হতে হলে এক্স রে করতে হবে, তবে কন্ডিশন দেখে এমনই মনে হচ্ছে। তাই ডক্টর জলদি আকাশের কোমরের এক্স রে করতে বলে। বাকি আকাশের সামান্য চোট পাওয়া স্থানগুলো ডক্টর ক্লিন করে মেডিসিন লাগিয়ে দেয়। তারপর তিনি চলে যান, আর যাওয়ার আগে বলে যান জলদি তার জ্ঞান ফিরে আসবে। রাত বাজে 3টা, কিন্তু আকাশের এখনও জ্ঞান ফিরে আসেনি। সবাই বেশ চিন্তিত আকাশকে নিয়ে। পুরো রাত পেরিয়ে সকালে সূর্য উদয় হয়েছে। আকাশের জ্ঞান ফেরাই সবাই বেশ খুশি, কিন্তু আকাশ জ্ঞান ফেরবার পর কোমরের প্রচণ্ড ব্যথা অনুভব করে। তাই সে মুজাহিদকে বলে, মুজাহিদ, আমার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ব্যথা কমে এমন কিছু একটা করতো। ভাই আপনাকে নিয়ে একটু পরে হসপিটালে যাব, কারণ আপনার কোমরে বেশ চোট লেগেছে। আপনার কোমরের এক্স রে করতে হবে, তারপর রিপোর্ট মোতাবেক ডক্টর ট্রিটমেন্ট করবে। যা করবি কর, কিন্তু জলদি করবি, কারণ কোমরের ব্যথায় আমার অসহ্য লাগছে। একটু সময় যেতেই মুজাহিদ আরও কয়েকজন গাড়ি করে আকাশকে হসপিটালে নিয়ে গিয়ে আকাশের কোমরের এক্স রে করে। এক্স রে রিপোর্টে তেমন কোনো কিছু ধরা পড়েনি, সব কিছু স্বাভাবিক আছে, যেটাই দেখে সবাই চিন্তামুক্ত হয়েছে। কিন্তু আকাশের কোমরের পেন কোনোভাবেই কমে না। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। এরই মাঝে গতকালে সেই ডক্টর এসে আকাশের এক্স রে রিপোর্ট দেখে তাকে কিছু ওষুধ কন্টিনিউ করতে বলেছে, আর সব কিছু স্বাভাবিক আছে রিপোর্ট দেখে সেটা তিনিও নিশ্চিত করেছে। কিন্তু সব কিছু স্বাভাবিক থাকলেও আকাশের কোমরে অস্বাভাবিক রকমের একটা পেন হচ্ছে। সেই পেন থেকে সাময়িক মুক্তির জন্য ঘুমানোর প্রয়াস করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আকাশ ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে গেছে দেখে আকাশকে শান্তি মতন ঘুমাতে দিয়ে সবাই আকাশের কক্ষ ছেড়ে বেরিয়ে পড়ে। কিন্তু আকাশের এই ঘুম দীর্ঘায়ু হয় না। মধ্যরাতেই হুট করে কোমরের ব্যথা ওঠায় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আকাশ ব্যথায় কোকাতে আরম্ভ করে। তার যেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে। কোনো মতেই সে নিজেকে সামাল দিতে পারছে না। বেশ কয়েক ধরনের প্রচেষ্টায় চালিয়ে সে ব্যথা কমানোর। একবার বালিশের নিচে মুখ শক্ত করে গুঁজে দিয়েছে, একবার কোমর নিচে বালিশ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেছে, তবে কোনো মতেই কিছু হয়নি। তাই সে আবারও কোকাতে আরম্ভ করে। এমন সময় হুট করে কেউ একজন আকাশের বিছানায় শুয়ে পিছন থেকে আকাশকে জড়িয়ে ধরে তার কাঁধে চুমু খেতে আরম্ভ করে, যার ফলে আকাশ কোকানো বন্ধ করে দিয়ে একদম চুপচাপ হয়ে যায়। এতটা সময় সে কোমরের ব্যথায় কোকালো। এখন সে কেমন যেন এক ধরনের ভালো লাগা অনুভব করছে। কেউ তাকে পরম স্পর্শ দিয়ে তার কোমরের ভয়ঙ্কর যন্ত্রণা কমিয়ে দিয়েছে। এর থেকেও বড় কথা হচ্ছে, তাকে যে স্পর্শ করেছে সে ব্যক্তিটার শরীরের ঘ্রাণ তার খুব পরিচিত। আকাশ প্রথমে নীরবতায় স্পর্শ অনুভব করে, কিন্তু কিছুক্ষণ পেরোতেই তার মাথায় টনক নড়ে ওঠে। এতটা সময় সে নিজের মধ্যে ছিল না, কারণ স্পর্শ পেয়ে আকাশ সেই স্পর্শের মাদকতায় হারিয়ে গিয়েছিল। তবে বর্তমানে আকাশ মাদকতার রাজ্য থেকে বেরিয়ে এসেছে। তাই সে আশেপাশে নজর বোলাতে থাকে, দেখার জন্য কে তাকে স্পর্শ করেছে। এমন সময় আকাশ দেখতে পায় অবনী তার পাশে শুয়ে পিছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে স্পর্শ করছে। মাঝরাতে অদ্ভুতভাবে অবনীকে দেখতে পেয়ে আকাশ পুরো চমকে ওঠে। ড্যাপ ড্যাপ করে অবনীর দিকে তাকিয়ে আছে। এমন সময় অবনী আকাশকে বলে ওঠে, প্রিয়, কেমন আছেন? আজ 2 বছর পর অবনী নামক প্রিয় মানুষটার গলার আওয়াজ শুনেছে আকাশ। তার প্রিয় মানুষটা তাকে জিজ্ঞেস করছে কেমন আছে সে, কিন্তু আকাশের খুব অভিমান জমে অবনীর উপরে, কারণ সে এতদিন অবনীকে মৃত ভেবে কত রাত চোখের পানি ফেলে কাটিয়েছে। কিন্তু তার এই চিন্তা ভাবনাটাকে ভুল প্রমাণ করে দিয়ে অবনী ফিরে এসেছে। অবনী যদি ফিরে আসার এই হতো, তাহলে সে এই 2 বছর কেন আকাশ থেকে দূরে ছিল? কেন সে এই 2 বছর তার স্মৃতিচারণ করে আকাশকে কাঁদিয়েছে? এসবের কারণে আকাশের বেশ অভিমান জমে অবনীর উপরে। যদিও বা অবনীকে দেখে আকাশের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হওয়ার বদলে
তিক্ত অভিমান নিয়ে বসে আছে অবনীর উপরে, যেটা দেখে অবনী আবার আকাশকে বলে, আচ্ছা, আপনি আমায় দেখে কি খুশি হননি? অবনী ফিরে আসার হলে আজ 2 বছর পরে কেন ফিরে এসেছো? অবনী যদি ফিরে আসার হয় তাহলে আগে ফিরে না এসে আজ 2 বছর পর কেন আমায় কাঁদিয়েছ? আগে ফিরে এলে তো আমার এতটা কষ্ট হতো না। ও আচ্ছা, এই জন্য অভিমান করে আছেন বুঝি আপনি আমার ওপরে? হুম। দেখুন প্রিয়, আমিও চাইনি আপনাকে ছেড়ে চলে যেতে, কিন্তু ভাগ্য আমাকে জোরপূর্বক আপনার থেকে দূরে সরিয়ে দিলে আমার কি করার আছে বলুন? ভাগ্য তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে মানে কি? মানেটা বলছি, আশা করি আমি মানেটা বললে আপনার সব অভিমান দূর হয়ে যাবে। কিন্তু তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আমি ফিরে আসায় কি আপনি খুশি হননি? অবনী, অভিমানটা অভিমানের জায়গায় আর খুশিটা খুশির জায়গায়। আর তাছাড়া তুমি ফিরে এসেছো, সেখানে আমি খুশি হব না এটা কি হতে পারে? যেখানে তোমার ভালোবাসায় এখনও আমি কাউকে আপন করতে পারিনি, যেখানে তোমায় হারিয়ে আমি দিনের পর দিন চোখের পানি ঝরিয়েছি, কান্না করেছি, সেখানে তুমি ফিরে আসায় আমি খুশি হব না? খুশি হয়েছেন আমি জানি, তবে এবার আপনার খুশির অগোচরে যেই সামান্যটুকু অভিমান হয়েছে সেটা আমি দূর করছি। প্রিয়, আপনাকে যে ধাতুর কথা বলেছিলাম মনে আছে? হুম, মনে আছে। যেই ধাতুর সাহায্যে তুমি 3টা ইচ্ছা পোষণ করতে পারবে, এবং সেই ধাতুর সাহায্যে তুমি আমার একবার বাঁচিয়েও ছিলে। প্রিয়, আমি কিন্তু সেই ধাতুর মাধ্যমেই বেঁচে গিয়েছি। বেঁচে গেলে আজ 2 বছর কেন তুমি আমার থেকে দূরে ছিলে? কারণ সেই ধাতুটা নিজের ইচ্ছাকেই শুধু পূরণ করে না, সেই ধাতুটা ইচ্ছাকারীর ইচ্ছা পূরণ করে, তার থেকে কিছু মূল্যবান জিনিস ছিনিয়েও নেয়, যেমনটা আমার থেকে নিয়েছে। ডেভিল রিপার যখন আমার গলায় চাকু নিয়ে আঘাত করে, তখন আমি নিজের ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য সেই ধাতুর ব্যবহার করেছিলাম, যার কারণে আমি 2 বছরের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলাম। আমার আকৃতি অদৃশ্যর সাথে মিশে গেছে। আমার ভেতরে জান প্রাণ ছিল ঠিকই, কিন্তু আমি নিজের সঠিক আকৃতি নিয়ে কারোর সামনে আসতে পারছিলাম না, যেটা কিনা আজ রাতে ঠিক হয়েছে। আর আজ রাতে ঠিক হওয়ার পরই আমি আপনার কাছে ফিরে এসেছি। অবশ্য আমি এই 2 বছরে বহুবার আপনার কাছে ফিরে আসতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। আমি দ্বিতীয়বার ধাতুর ব্যবহার করে অদৃশ্যের মায়াজালে আটকে পড়েছিলাম। যেই অদৃশ্য মায়াজাল থেকে মুক্তি পেতে আমার 2 বছর সময় লেগে গেছে। তার মানে তুমি ইচ্ছে করে এমনটা করোনি? প্রিয়, আপনি যেমন আমায় ভালোবাসেন, আমিও তো আপনাকে ঠিক তেমনটাই ভালোবাসি। আপনার জন্য ড্রয়েড ছাড়লাম, আপনার জন্য ড্রয়েডের নিয়ম নীতি ভঙ্গ করে তাদের সাথে লড়াই করলাম। তাহলে আপনিই বলুন, আমি ইচ্ছে করে কেন এমনটা করতে যাব? অবনীর কথা শুনে আকাশের নিজের ভিতর থেকে সমস্ত অভিমান মুহূর্তেই মধ্যেই গায়েব হয়ে গেছে। খপ করে অবনীকে চাপটে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে আরম্ভ করলো। এতটা সময় অবনী আকাশকে জড়িয়ে ধরেছিল, কিন্তু এবার আকাশও তাকে জড়িয়ে ধরেছে। আকাশের মনের ভিতরে খুশির শহর বইছে। আকাশের ইচ্ছে করছে অবনীকে কোলে তুলে নিয়ে সারা বাড়িতে লাফিয়ে বেড়ায়। আজ আকাশের খুশির সীমা নেই। অগণিত চুমু দিল অবনীর শরীরে। মেয়েটা আকাশের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আজ এতদিন পর সে আকাশকে ফিরে পেয়ে নিজেকে একদম পুরোপুরি আকাশের হাতে সঁপিয়ে দিয়েছে। অবনী আর কোনো আচরণই আকাশকে বাধা দেয়নি। সে নিজেকে আজ উন্মুক্ত করে দিয়েছে আকাশের জন্য। আকাশ মেয়েটাকে অগণিত চুমু এঁকে দিয়ে তাকে কোলে তুলে নিল, কারণ আকাশ তাকে নিয়ে এখন পুরো বাংলোতে ঘুরে বেড়াবে আর সঙ্গে সবার ঘুম হারাম করে দিবে, কারণ আকাশের প্রিয় মানুষ ফিরে এসেছে। সেটার সেলিব্রেশন আকাশের সাথে সাথে সবই করবে। অবনীকে কোলে উঠিয়ে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো।
এমন সময় আকাশের কোমরের ব্যথাটা আবার জাগ্রত হয়ে উঠল। আকাশের খুশির রাজ্যে কষ্ট এসে হানা দিয়েছে। বেশিক্ষণ আর অবনীকে কোলে তুলে নিয়ে থাকতে পারল না। অবনীকে বিছানায় নামিয়ে দিয়ে আকাশও তার পাশে শুয়ে ব্যথায় কোকাতে আরম্ভ করলো। তখনই অবনী আকাশকে বলে উঠল, প্রিয়, খুব কষ্ট হচ্ছে তাই না আপনার? অবনী, মরণ যন্ত্রণা হচ্ছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কেন? কই যাবে তুমি? ফিরে আসলেই দেখতে পাবেন আপনি। প্লিজ শুয়ে থাকুন, আমি যাব আর আসবো। ঠিক আছে। অবনী আকাশকে রেখে একটা পোর্টাল খুলে সেটার ভিতরে চলে যায়। মিনিট দুয়েক যেতেই অবনী কিছু পাতাসহ ডাল হাতে করে নিয়ে ফিরে আসে, যেটা দেখে আকাশ বুঝে যায় যে অবনী তার জন্য কোনো ওষুধি গাছ আনতে গিয়েছিল। এদিকে অবনী ফিরে এসে ডাল থেকে গাছের পাতা চিরে নিজের শক্তির সাহায্যে সেই পাতাগুলো গরম করে সেগুলো আকাশের কোমরে লাগিয়ে দেয়। এতে করে আকাশের কোমরের যন্ত্রণা কমতে আরম্ভ করে। মিনিট 10 যেতেই আকাশের কোমর থেকে ব্যথা বেদনা সব গায়েব হয়ে গেছে। আকাশ পুরোপুরি সুস্থতা অনুভব করছে এখন। তখনই অবনী আকাশকে জিজ্ঞাসা করে, আপনি কোমরে ব্যথা পেয়েছেন কি করে? অবনী, শহরে ভ্যাম্পায়াররা নিজেদের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা ধরে ধরে মানুষকে মেরে ভ্যাম্পায়ার বানিয়ে দিচ্ছে, যার কারণে শহরের মানুষজন অনেক আতঙ্কিত হয়ে আছে। তাই আমি ভ্যাম্পায়ারের বিরুদ্ধে মোকাবেলা করতে লোকজন নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম। তখন ভ্যাম্পায়ার আমাদের উপর হামলা করেছে, যার কারণে আমি তোমার শক্তির ব্যবহার করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তারা আমায় ছিটকে ফেলে দিয়েছে। তার মানে ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে গিয়ে আপনি কোমরে ব্যথা পেয়েছেন? হুম। আমি ফিরে আসতে আসতে ভেবেছি সমস্ত দাঙ্গা ফাসাদ শেষ, আপনি আর আমি সুখে শান্তিতে দিন কাটাবো। কিন্তু এখন ফিরে এসে দেখি ভ্যাম্পায়ার নামক বিকৃত প্রজাতিদের উৎপত্তি হয়েছে, আর তারা আপনার ওপরে হামলা করে আপনার শরীরে চোট পৌঁছেছে। এবার তো তারা শেষ। সব কয়টাকে জবাই করে বড় একটা গর্তে খুঁড়ে সেটার ভেতরে দাফন করব। আমিও দেখব ওদের কত বড় সাহস, ওরা আমার ভালোবাসার গায়ে আঘাত করে। অবনী, তুমি যতটা সহজ ভাবছ ততটা কিন্তু সহজ না। কারণ ভ্যাম্পায়াররাও অলৌকিক শক্তির ব্যবহার করতে পারে। তাছাড়া তাদের লোকজন সংখ্যায় ড্রয়েডের লোকজনের চাইতে অনেক বেশি। তাদেরকে পরাজয় করা এতটাও সহজ হবে না। আচ্ছা, আমিও দেখতে চাই কার কত ক্ষমতা। শোনেন, একটা কথা বলি, একটা নারী যতটাই দুর্বল হোক না কেন, সে কিন্তু তার প্রিয় মানুষটাকে বাঁচাতে বীরবল যোদ্ধার রূপ ধারণ করতে পারে। কোনো নারী তার প্রিয় মানুষের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। যেখানে ভ্যাম্পায়াররা শহরের অনিষ্ট করেছে, তার উপরে আপনার উপরেও হামলা করেছে, ওদেরকে তো আমি ছাড়ছি না, কোনো মতেই না। আপনি একটু সুস্থ হয়ে উঠুন, তারপর ওদেরকে আমি দেখছি। আমি এখন সুস্থতা অনুভব করছি। আগামীকাল তুমি সহ না হয় ভ্যাম্পায়ারের তালাশ করতে বের হব। ঠিক আছে। এবার চলো, ঘুমোতে যাব। চলুন। অবনীকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে অবনী আর আমি দুজন মিলে নিচে চলে গেলাম। সবাই অবনীকে দেখে বেশ অবাক। আমাদের দিকে মুজাহিদ, রাজ, বাকি সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা দেখে সবাইকে অবনীর রহস্য খুলে বললাম। অবনীর আসল রহস্য জানার পর সবাই আবার খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, কারণ অবনী থাকা মানে এক্সট্রা একটা পাওয়ার। সবাই অবনীর সাথে হাসি মুখে কথাবার্তা বলছে। অবনীও সেমভাবে তাদের সাথে কথাবার্তা বলছে। কথাবার্তায় এক পর্যায়ে রাজ আমায় বলে উঠল, ভাই, ভাবি তো চলে এসেছে, এবার ভ্যাম্পায়ারদের কিছু একটা করা উচিত। আজ রাতে সবাই মিলে আবার ভ্যাম্পায়ারের তালাশে বের হব, বিশেষ করে গত রাতের ভ্যাম্পায়ারগুলোর। কারণ ওদের হাবভাব থেকে যা বুঝলাম, ওরা শহরকে কয়েকদিনের মধ্যেই নরক বানিয়ে দিবে। ভাই ঠিক বলেছেন, তবে খালি গত রাতের ওদেরকে একা নয়, ক্রাউন এবং সবাইকে শেষ করা দরকার, কারণ ওরা শহরের নকশা অলরেডি পরিবর্তন করে দিয়েছে।
টেনশন করিস না, রাত হতে দে, তারপর সবাই মিলে বের হব। আকাশ এবং সবাই সেই রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। অপরদিকে গড অফ ভ্যাম্পায়াররা রুস্তমের হত্যাকারীকে খুঁজে তাকে মারার জন্য মরিয়া হয়ে গেছে। তারা পাগলের মতন রুস্তমের হত্যাকারীকে খুঁজতে আরম্ভ করে। তারা রুস্তমের হত্যাকারীকে খুঁজতে খুঁজতে ক্রাউনের কাছে গিয়ে পৌঁছে, কারণ গড অফ ভ্যাম্পায়ারের পর ক্রাউনের অবস্থান। লিঙ্কন ক্রাউনকে রুস্তমের হত্যাকারী সম্পর্কে জিজ্ঞাসা করলে সে নিজের দোষকে লুকিয়ে রেখে বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা আকাশের সম্পর্কে বলে। মানুষের প্রতি গড অফ ভ্যাম্পায়ারকে আরও ক্ষিপ্ত করে দেয়। সে বলে মানবজাতি নাকি আধুনিক কোনো অস্ত্র দ্বারা রুস্তমকে মেরেছে। গড অফ ভ্যাম্পায়ার লিঙ্কন এবং বাকি আরেকজন ক্রাউনের মিথ্যা কথাটাকে সত্যি বলে মেনে নেয়, কারণ আকাশ তাদের উপর দলবল নিয়ে হামলা করতে চেয়েছিল। তাই গড অফ ভ্যাম্পায়ার সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ রাতে সমস্ত ভ্যাম্পায়াররা তৈরি থাকবে। আজ পুরো শহরকে তছনছ করে দিব। বিশেষ করে রুস্তমের হত্যাকারীদের খুঁজে খুঁজে মারব। কেউ আজকে আমাদের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাবে না। পাটুলান থেকে আমি স্পেশাল একটা ফোর্সকে মোতায়েন করেছি। সেই স্পেশাল ফোর্স সমস্ত ভ্যাম্পায়াররা মিলে আজ রাতে মানুষদের উপরে হামলা করব। লিঙ্কনের কথাই সবাই সম্মতি জানায়। ক্রাউন গড অফ ভ্যাম্পায়ারের এমন কথাই ভিতরে ভিতরে বেশ খুশি, কারণ একই তো সে নিজের দোষ মানব জাতির ওপর চাপিয়ে দিয়েছে, দ্বিতীয়ত তার রাস্তা পরিষ্কার হতে চলেছে। তারপর সে পুরো জমিনে নিজের সৈন্য সেনা নিয়ে রাজত্ব করতে পারবে। ভ্যাম্পায়াররা রাত হবার অপেক্ষায় আছে, কিন্তু তাদের কল্পনাতেও নেই যে মানবজাতি দুর্বল নয়। তাদের সাথে বর্তমানে অবনী নামক কেউ একজন রয়েছে। তারা প্লাটিনাম থেকে যতই শক্তিশালী ভ্যাম্পায়ার আসুক না কেন, অবনী মোকাবেলা একাই করবে। ওইদিকে আকাশরাও রেডি দলবল নিয়ে। মাগরিব হওয়ার আগেই আকাশ ডেমন হান্টার সহ তার লোকজনকে নিয়ে ভ্যাম্পায়ারদেরকে খোঁজার উদ্দেশ্যে বাংলো ছেড়ে বেরিয়ে পড়ে। তাদের সাথে অবনীও রয়েছে। আকাশ এবং বাকি সবাই মিলে মাগরিব হওয়ার আগে গতকাল যে জায়গায় আকাশ থেকে আলোক রোশনি জমিনের সাথে সংযোগ করেছিল সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা ভ্যাম্পায়ারদের অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে মাগরিবের ওয়াক্ত পেরিয়ে দিন দুনিয়া অন্ধকার হয়ে এসেছে। তারা ভ্যাম্পায়াররা এখন খোলা মাঠে বেরিয়ে আসবে, আর খোলা মাঠে বেরিয়ে আসার পরই হয়তো ভয়ানক এক লড়াই শুরু হবে ভ্যাম্পায়ার আর মানুষের। সবার অপেক্ষার প্রহর কাটে ভ্যাম্পায়ারদের আগমনে। দিনের আলো নিভে গিয়ে অন্ধকার হওয়ার কিছু সময় পরে ভ্যাম্পায়াররা জমিনে সেই জায়গায় আকাশ থেকে তীব্র আলোক রোশনি এসে জমিনের সাথে সংযোগ করেছিল, এবং আকাশরা তাদের জন্য যেখানে অপেক্ষা করেছে সেই জায়গার কিছুটা দূরে একটা জায়গায় এসে একত্র হতে আরম্ভ করে। দেখতে দেখতে অগণিত ভ্যাম্পায়ার এসে একত্র হয়। তাদের সাথে সাথে প্ল্যাটিনাম থেকে আসা দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলোও রয়েছে। তারা সবাই একত্র হয়ে মানুষদের উপর হামলা করবে। এমন সময় তারা তাদের নিকটবর্তী কোনো জায়গা থেকে মানুষের শরীরের ঘ্রাণ পেতে আরম্ভ করে। তাই তারা সবাই মিলে আশেপাশের মানুষদের খোঁজ করতে আরম্ভ করে। মানুষের খোঁজ করতে করতে তারা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে আকাশরা তাদের জন্য অপেক্ষা করছিল। সেই জায়গায় এসে আকাশদেরকে দেখে গড অফ ভ্যাম্পায়াররা মাথা পুরো বিগড়ে যায়, কারণ তাদের সঙ্গী রুস্তমের হত্যাকারী তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। গড অফ ভ্যাম্পায়ারদের মধ্যে থেকে লিঙ্কন বাকি সমস্ত ভ্যাম্পায়ারদেরকে আদেশ করে, তোরা সবাই এদের উপরে ঝাঁপিয়ে পড়, আর পাটুলানের লোকজন তোরা আমার সাথেই থাক। রুস্তমের হত্যাকারী আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের আর কষ্ট করে তাদেরকে খুঁজে বের করতে হবে না। তোরা এদের উপরে হামলা করে সব কটা রক্ত শুষে নে। লিঙ্কন নামক গড অফ ভ্যাম্পায়ারের কথা মতন সবাই আকাশদের উপর ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে তাদের দিকে তেড়ে ফুঁড়ে যেতে আরম্ভ করে। অপরদিকে আকাশরাও পরিপূর্ণ রেডি হয়ে আছে ভ্যাম্পায়ারদেরকে মারার জন্য। কিন্তু একটু আগের বলা গড অফ ভ্যাম্পায়ারের কথাটা আকাশ শুনে ভাবতে আরম্ভ করে যে লিঙ্কন কোন রুস্তমের হত্যাকারী বলে মনে করছে তাদেরকে, তা তো রুস্তম নামক কাউকে হত্যা করেনি। তাহলে লিঙ্কন তাকে কোন রুস্তমের হত্যাকারী বানাচ্ছে? আকাশ বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতে আরম্ভ করে, কিন্তু ভ্যাম্পায়াররা আকাশের চিন্তাভাবনার অবসান ঘটিয়ে তাদের একদম কাছাকাছি চলে আসে।
তাদের উপর হামলা করার জন্য। আকাশের লোকজনও ভ্যাম্পায়ারদের দিকে আল্ট্রা ভায়োলেট কিরণে তৈরি গুলি দ্বারা ফায়ার করতে আরম্ভ করে। এতে করে অনেক ভ্যাম্পায়ার জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তবে ভ্যাম্পায়ারের সংখ্যা এত বেশি যে তাদেরকে আকাশের লোকজন গুলি ছুড়লেও আটকে রাখতে পারে না। তারা তীব্র গতিতে সবার দিকে তেড়ে আসতে শুরু করে। পাশ থেকে দাঁড়িয়ে অবনী এই রূপ দৃশ্য দেখে একাই ভ্যাম্পায়ারদের দিকে অগ্রসর হতে আরম্ভ করে। তারপর ভ্যাম্পায়ারের একদল নিকটবর্তী হয়ে তাদের কজনের দিকে হাত উত্তোলন করে ইশারা করে। এতে করে ভ্যাম্পায়াররা অবনীর সামনে থেকে বহু দূরে গিয়ে ছিটকে পড়ে। অপর পাশ থেকে গড অফ ভ্যাম্পায়ার দুজন অবনীর এই দৃশ্য দেখে কিছুটা ঘাবড়ে যায়। তবে তারা ঘাবড়ে গেলেও হার মানতে রাজি নয়। তাই লিঙ্কন নামক গড অফ ভ্যাম্পায়ার ক্রাউন এবং প্ল্যাটিনাম থেকে আসা বড় বড় দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলোকে আদেশ করে, তোরা সবাই গিয়ে এদের উপরে আক্রমণ কর। আজ দেখি এরা কি করে আমাদের হাত থেকে বেঁচে ফিরে। ভ্যাম্পায়ার লিঙ্কনের আদেশে ক্রাউন এবং দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো বাকি ভ্যাম্পায়ারদের সাথে মিলে আকাশের উপর হামলা করার জন্য তাদের দিকে এগিয়ে যেতে থাকে। যেটা দেখে অবনী তাদের সামনে নিজের অলৌকিক শক্তির দ্বারা একটা শক্তিশালী দেওয়াল দাঁড় করিয়ে দেয়। দেওয়াল দাঁড় করিয়ে দিয়ে সবাইকে সুরক্ষায় রেখে অবনী দেওয়াল ভেদ করে একই দেওয়ালের অপর প্রান্তে চলে যায়। আকাশ এবং বাকি সবাই অবনীর এমন কর্মকাণ্ড দেখে থতমত খেয়ে যায়। কিন্তু অবনীর মাথায় যে ভূত উদয় হয়েছে সেটা কেউ জানে না। অবনীর এমন কর্মকাণ্ডে সমস্ত ভ্যাম্পায়াররা মিলে এবার অবনীকে টার্গেট করে তার দিকে এগিয়ে আসে। এমন সময় অবনী হুট করে অদৃশ্য হয়ে গড অফ ভ্যাম্পায়ার লিঙ্কনের একদম সামনে চলে যায়। তারপর তার সামনে গিয়ে নিজের শক্তির প্রয়োগ করে লিঙ্কনের গলা চেপে ধরে তাকে হাতের ইশারায় হাওয়ায় ভাসিয়ে ফেলে। সমস্ত ভ্যাম্পায়ার অবনীর এই অদ্ভুত শক্তি দেখে যে যার মতন স্থিরভাবে দাঁড়িয়ে পড়ে। তখনই অবনী লিঙ্কনকে বলে, এই নিকৃষ্ট প্রজাতির লিডার, তোরা কি কারণে মানুষের উপরে হামলা করতে শুরু করেছিস শুনি? মানুষ তোদের কি ক্ষতি করেছে? আর বিশেষ করে আমার প্রিয় মানুষটার উপরে তোরা হামলা করেছিস কেন? অবনী লিঙ্কনের গলা চেপে ধরে। লিঙ্কন সুস্থ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না। সে মুরগি জবে কোলে যেভাবে ছটফট করে সেভাবেই ছটফট করছে। তাই অবনী লিঙ্কনকে ছেড়ে দিয়ে আবারও বলে, নে, তোকে ছেড়ে দিলাম, এবার তুই শান্তভাবে আমার কথার উত্তর দে। না না হয়তো তোর অবস্থা নাজেহাল করে ছেড়ে দিব আমি। তোরা কি কারণে মানুষের উপরে হামলা করতে শুরু করেছিস? মানুষ তোদের কি ক্ষতি করেছে? আর বিশেষ করে আমার প্রিয় মানুষটা তোদের কি এমন ক্ষতি করেছে শুনি, যাতে করে তোরা সবাই মিলে আজ তার উপরে হামলা করতে যাচ্ছিলি? আমরা খামাকা মানুষের উপরে হামলা করি না। আমরা তো শত বছর ঘুমিয়ে কাটিয়ে দিই। মানুষের ক্ষতি করলে আমাদের সম্প্রদায়ের লোকজন নিজের আহারের তাগিদে করে। তবে আমরা তাদের জন্য রক্তজবা গাছ উৎপাদন করে রেখেছি, যাতে করে তাদের আহার করতে সমস্যা না হয় আর মানুষ মেরে রক্ত খেতে না হয়। তবে বর্তমানে মানুষ জাতি আমাদের একজন গড অফ ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে, যার কারণে আমরা সবাই মিলে মানুষের উপরে হামলা করার উদ্দেশ্যে বের হয়েছি। এই নিকৃষ্ট ভ্যাম্পায়ার, তোদের উপরে মানুষ খামোখা হামলা করতে যাবে কেন? মানুষের কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোদের মতো নরপশুর সাথে লাগতে যাবে? সেটা তারাই ভালো জানে। তবে তারা গড অফ ভ্যাম্পায়ারকে মেরেছে সেটা খালি জানি আমরা। তাই আমরা থামবো না, যাকেই সামনে পাবো তাকেই মেরে ফেলবো। শোন, সেটা আমি থাকতে কোনো দিনও হবে না। সব কয়টাকে জবাই করে একই গর্তে ফেলে আগুন জ্বালিয়ে দিব তোদের শরীরে। আর বিশেষ করে আমার প্রিয় মানুষের দিকে নজর দিলে না, তোদের অবস্থা দেখার মতো থাকবে না। এ মেয়ে, কিসের এত দেমাগ রে তোর? তুই কিসের ভিত্তিতে আমাদেরকে থ্রেট করছিস? দেমাগের তো এখনো কিছুই দেখিসনি। আমি দেমাগ দেখাতে শুরু করলে তোরা নিতে পারবি না। আর বাকি রইল থ্রেট করা। শোন, আমি তোদের থ্রেট করছি না, আর করবও না। আমি যা করব সব কাজে করব। তাই সহজ ভাষায় বলছি, মানুষ থেকে দূরে থাক, আর বিশেষ করে আমার প্রিয় মানুষটার থেকে। আমরা রুস্তমের খুনিকে মেরে তারপর আবার ঘুমিয়ে পড়ব। রুস্তমের খুনিকে না মারা পর্যন্ত আমরা কেউ শান্ত হব না।
ঠিক আছে, তোরা তোদের বদলা নে, তবে আমি প্রমাণ করে দিচ্ছি তোরা যাদের পিছনে লেগেছিস তাদের থেকে কেউ রুস্তমের হত্যাকারী না। আমাদেরও প্রমাণ চাই। যদি তুই এটা প্রমাণ করতে পারিস তোর শক্তির মাধ্যমে দেওয়ালের পিছনের লোকজন নির্দোষ, তাহলে আমরা এখান থেকে মাথা নুয়ে চলে যাব। কারণ আমাদেরও ইচ্ছা নেই অহেতুক মানুষের প্রাণ নেওয়ার। কারণ আমরা ভ্যাম্পায়ার সততার রচয়িতা। আমরাই যদি অন্যায় ব্যভিচার করি মানুষের উপরে, তাহলে আমাদের অনুসারীরা কি করবে? ওয়েট, আমি এক্ষুনি তোদের ধারণা ভুল বলে প্রমাণ করছি। অবনী আকাশদেরকে লিঙ্কনের কাছে নির্দোষ প্রমাণ করবে বলে জলদি আকাশের কাছে ছুটে যায়। তারপর আকাশকে বলে, আপনারা সবাই নিজের শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে আমার হাতে কষে দিন। প্রিয়, আপনিও দিন। আমি সবার রক্ত নিয়ে গিয়ে তাদেরকে দিব। অবনীর কথায় সবাই নিজেদের হাত কেটে কয়েক ফোঁটা করে রক্ত অবনীর হাতের কোষের মধ্যে দেয়। অবনী সবার রক্তকোষ করে নিয়ে গিয়ে ভ্যাম্পায়ার লিঙ্কনের কাছে গিয়ে বলে, তোর হাত সামনে আগা। আমি সবার শরীরের রক্ত একত্রে করে নিয়ে এসেছি। তুই সবার রক্ত একেবারে পান কর, তাহলেই তুই কে দোষী আর কে নির্দোষ সেটা জানতে পারবি। কারণ তোদের মধ্যে তো রক্ত পান করে সমস্ত কিছু জেনে নেওয়ার ক্ষমতা আছে, তাই না? তাই আমি সবার রক্ত একত্রে করে নিয়ে এসেছি। অবনীর কথায় লিঙ্কন নিজের হাত সামনে এগিয়ে দেয় আর অবনীর সমস্ত রক্ত লিঙ্কনের হাতে ঢেলে দেয় লিঙ্কন রক্তগুলো খাওয়ার জন্য। লিঙ্কন অবনীর হাত থেকে নিজের হাতের কোষে রক্ত নিয়ে পান করতে তার প্রচণ্ড রাগ উঠে যায়। কারণ তারা যাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তারা সবাই নির্দোষ। রুস্তমকে মেরেছে অন্য কেউ, কিন্তু ক্রাউন তাদেরকে আকাশের কথা বলেছে, যার কারণে গড অফ ভ্যাম্পায়ার লিঙ্কন রাগান্বিত ভাব নিয়ে ক্রাউনের দিকে এগিয়ে যায়। তারপর তার গলা চেপে ধরে তাকে বলে, ক্রাউন, তোর কত বড় সাহস! তুই আমাদেরকে বোমরা করার চেষ্টা করেছিস, তার উপরে আমাদেরকে দিয়ে এত বড় অন্যায় করাতে চেয়েছিস। আমরা গড অফ ভ্যাম্পায়াররা যেখানে নিজেদের মনুষ্যত্ব নীতিকে বিসর্জন দিই না, সেখানে তুই আমাদেরকে দিয়ে এত বড় অনিষ্ট করতে চেয়েছিস। তোর এই ভুলের মাসুল তোকে দিতেই হবে। তবে তার আগে রুস্তমের হত্যাকারীকে তুই সত্যি করে বল। প্রিন্স, আমাদের উপরেও এরা হামলা করেছিল, তাই ভেবেছি তারাই হয়তো আমাদের রুস্তম প্রিন্সকে মেরেছে। কিন্তু বর্তমানে যেহেতু তারা নির্দোষ প্রমাণিত হয়েছে, তাহলে এর পেছনে অন্য কারো হাত আছে। জলদি রুস্তমের হত্যাকারীকে আমার চোখের সামনে দেখতে চাই। আমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। আগামী 24 ঘন্টার মধ্যে রুস্তমের হত্যাকারীকে খুঁজে নিয়ে এসে আমাদের সামনে বলি দিয়ে তার অপবিত্র রক্ত আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে পান করাবি। এরপর তোর কী শাস্তি হবে সেটা আমরা ঠিক করব। আর না হয় 24 ঘন্টার মধ্যে রুস্তমের হত্যাকারীকে খুঁজে বের করতে না পারিস, তাহলে তোর বলি ছড়িয়ে দিব আমি। যেমন আদেশ করবেন প্রিন্স, তেমনটাই হবে। এবার যা, দলবল নিয়ে কাজে লেগে পড়। আর এই যে নারী, তোর নাম আমার জানা নেই, তবে আমরা অনেক বড় ভুল করেছি তোদের উপরে হামলা করে। তাই আমি সবার পক্ষ হয়ে তোর অধিমুখে ক্ষমা চাচ্ছি। তুই আর তোর লোকজন অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দে। দুনিয়ার সর্বসেরা জাতি মানুষ এই ভুল করে, সেখানে তোরা তো অন্য কিছু। যাকগে, ভুলে গেলাম আগের সব। তবে আগামীতে যেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয় কোনো ভ্যাম্পায়ার দ্বারা। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না, তবে রুস্তমের আসল হত্যাকারীকে আমরা ছাড়ব না। সেটা তোদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে অন্যায়ভাবে কোনো মানুষের প্রাণ গেলে পরের বার তোদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহটা আরও ভয়ানক হবে। এবার চললাম। পর অবনী সবাইকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। লিঙ্কন গ্রাউন্ডকে রুস্তমের হত্যাকারীকে খুঁজে বের করতে বলে লিঙ্কন আর বাকি আরেকজন গড অফ ভ্যাম্পায়ার ঘুমানোর জন্য নিজের স্থানে চলে যায়। সবাই যে যার মতন চলে গিয়েছে,
কিন্তু ক্রাউন এখনও তার অনুসারীকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ তার ভিতরে ক্রোধের আগুন জ্বলছে। লিঙ্কন ভরা মজলিসের সকলের সামনে তার গলা চেপে ধরে তাকে অপমান করেছে, যার জন্য ক্রাউনের মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করেছে। তাই সে ভিতরে ভিতরে একটা প্ল্যান সাজায়। লিঙ্কন তো তাকে 24 ঘন্টার মধ্যে রুস্তমের হত্যাকারীকে ধরে নিয়ে গিয়ে তার সামনে বলি দিতে বলেছে, না হয়তো লিঙ্কন তাকে বলি দিয়ে দিবে। অবশ্য 24 ঘন্টা কেন, 24 বছর খুঁজলেও রুস্তমের হত্যাকারীকে নিয়ে গিয়ে ক্রাউন লিঙ্কনের সামনে বলি দিতে পারবে না, কারণ রুস্তমের হত্যাকারী সে নিজেই। তাই ক্রাউন তাদের গড অফ ভ্যাম্পায়ারদের পিছনে একটা ষড়যন্ত্র সাজায়, বরং তাদেরকে মেরে ফেলার জন্য ফন্দি আটে। তবে ক্রাউনের ষড়যন্ত্রের শেষ কিন্তু এখনো হয়নি। সে গড অফ ভ্যাম্পায়ারদেরকে মারার সাথে সাথেই আকাশ এবং তার সমস্ত লোকজনকেও মেরে ফেলার ষড়যন্ত্র সাজায়, একমাত্র অবনীকে বাদ দিয়ে রেখে। কারণ অবনীকে দূর থেকে প্রথমে দেখাতে সে ভালোবেসে ফেলেছে। তার উপরে অবনীর আধ্যাত্মিক শক্তি দেখে সে অবনীর উপরে আরও বিমোহিত হয়ে যায়। তার যে করেই হোক অবনীকে লাগবে। সে সবাইকে মেরে ফেলে অবনীকে নিজের করে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চায়, আর সেটা সে খুব জলদি করবে। তারপর সে হবে ভ্যাম্পায়ার সম্প্রদায়ের রাজা এবং তার রানী হবে অবনী। কিন্তু ক্রাউনের কোনো আইডিয়াই নেই যে সে যাকে নিজের রানী বানাতে যাচ্ছে সে একটা জলজ্যান্ত আগুনের গোলা। তাকে নিজের করে পেতে হলে আসমান জমিন এক করে দিয়ে নতুন ইতিহাসের সূচনা করতে হবে। ক্রাউন সবাইকে মেরে অবনীকে নিজের করে পাওয়ার মাস্টার প্ল্যান সাজানোর পর তার অনুসারীদেরকে বলে, হেই, তোরা সবাই আমার অনুসারী। আমি তোদেরকে বানিয়েছি। তোরা আমি বাদে কারোর কাছে নত স্বীকার করবি না। একমাত্র খালি আমার কাছেই তোরা নত স্বীকার করবি এবং আমার সমস্ত হুমকিকেই তোরা মেনে চলবি। ক্রাউনের কথার প্রত্যুত্তরে তার অনুসারীরা সবাই একজোট হয়ে বলে ওঠে, জি মালিক, আমরা আপনার হুকুমই অনুসরণ করি। আপনি বাদে কারো কাছেই নত স্বীকার করব না। এই তো সাব্বাস, যা এবার গিয়ে আমার জন্য সবাই আহারের খোঁজে লেগে পড়। এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, তার উপরে আহার করতে না পারলে মাথা আরও খারাপ হয়ে যাবে। ক্রাউনের কথার প্রত্যুত্তরে এবার তার একজন অনুসারী বলে ওঠে, মালিক, গড অফ ভ্যাম্পায়ার তো দেখলাম এসবের বিরোধিতা করে। আমরা যদি মানুষকে ধরে আনি আর গড অফ ভ্যাম্পায়ার যদি এসব জেনে যায় তাহলে তো ভয়ানক কাণ্ড ঘটাবে। না, কেউ জানবে না। গড অফ ভ্যাম্পায়াররা আমার উপরে দায়িত্ব চেপে দিয়ে ঘুমাতে চলে গেছে, তাই তাদের কান পর্যন্ত এই খবর পৌঁছাবে না। আর পৌঁছালেও সমস্যা নাই। আগামীকাল রাতে আমি নতুন এক অধ্যায়ের সূচনা করব। আর তারপর থেকে আমার কথার উপরে কেউ কথা বলবে না বা আমার আদেশ কেউ অমান্য করবে না, এমন কেউ থাকবে না। ঠিক আছে মালিক, তাহলে আমরা আপনার আহারের তলাশে বের হচ্ছি। ক্রাউনের অনুসারী সবাই ক্রাউনের আদেশ মোতাবেক মানুষের উপর হামলা করতে রাস্তায় বেরিয়ে পড়ে। অপরদিকে অবনী সবাইকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। অবনী, আকাশ, রাজ, মুজাহিদ সবাই খুশি ভ্যাম্পায়ারদেরকে দমন করে, কিন্তু তাদের ধারণা যে ক্রাউন ভুল প্রমাণিত করতে বসে আছে সেই আইডিয়া কারোর এই নেই। সবাই মহা খুশি, কারণ এতদিন ভ্যাম্পায়ারদের কারণে দেশের মানুষ অনেক অত্যাচারিত হয়েছে। তবে অবনী এসে প্রথম যাত্রাতেই সব কিছুকে শান্ত করে দিয়েছে। সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। আকাশের বাংলোতে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অবনী আর আকাশ রুমে চলে আসে। রুমে আসার পর অবনী আকাশকে বলে, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা অবনী? আমার স্বীকৃতি চাই। স্বীকৃতি চাই মানে বুঝলাম না। মানে অনেক তো হলো, এবার আমায় নিজের করে নিন। আর কতদিন এভাবে চলবে বলুন? তুমি তো আমারই আছো, তোমাকে আর নতুন করে আপন কি করব? প্রিয়, বিয়ে ছাড়া পরনারী কখনোই আপন হতে পারে না। ও, তুমি বিয়ের কথা বলছো? জি, আমি বিয়ের কথাই বলছি। ঠিক আছে, বিয়ে করে নেব আমরা। তবে বিয়ে করতে হলে আমারও একটা শর্ত পূরণ করতে হবে তোমাকে। কি শর্ত? তুমি আমাকে আর আপনি ডাকতে পারবে না, আমাকে তোমার তুমি করে বলতে হবে। ইস, এটা কেমন কথা বলছেন? যেমন এই হোক, আমাকে তোমার তুমি করে ডাকতে হবে। প্রিয়, আপনাকে আমার আপনি করে ডাকতেই মজা লাগে। আর তাছাড়া এতদিনের পুরনো স্বভাব আমার কখনোই পাল্টাবে না। তাহলে বিয়েও করতে হবে না তোমাকে,
এই না না, বিয়ে করব। তাহলে শর্ত পালন করতে হবে। ঠিক আছে, পালন করব। তবে মাঝে মধ্যে ভুল করে তুমির জায়গায় আপনি বের হলে রাখতে পারবেন না। ঠিক আছে, রাখবো না। তো বলেন, কবে বিয়ে করবেন? শুক্রবার আসতে আর 2-4 দিন বাকি আছে। শুক্রবার আসলেই আমরা বিয়ে করে নেব। আচ্ছা, এই জানো, আমার না ভাবতেই অবাক লাগে আমি তোমার বউ হব। অবাক তো আমারও লাগে, কারণ আগে থেকে চেনা চেনা ছিল না। হুট করেই ভালোবেসে ফেললাম। আগামী শুক্রবার আবার বিয়েও করতে যাচ্ছি। আমার জীবনের অনেক বড় পাওয়া হবে তোমাকে নিজের করে ফেলে। কিন্তু কিন্তু কি? আমার পরিবারকে যদি ফিরে পেতাম তাহলে আমার জীবনটা একদম পরিপূর্ণ হয়ে যেত। আমার আর কোনো চাওয়া পাওয়াই অপূর্ণ থাকতো না। তবে আমি জানি আমার এই চাওয়াটা কখনোই পূর্ণ হবে না, কারণ আমার পরিবারের লোকজন বেঁচে আছে কিনা সেটাই আমি জানি না। আর বেঁচে থাকলেও তারা কোনো দিন আমি অবধি পৌঁছাতে পারবে কিনা আল্লাহই ভালো জানেন। আকাশ অবনীর কথা শুনে কোনো কথাবার্তা না বলে চুপচাপ বসে থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে অবনী তাকে জিজ্ঞাসা করে, এই কি হলো, কই যাচ্ছ? অবনী, তুমি কিছুটা সময় একটু রুমে বসে কাটাও। আমি নিচে গিয়ে 2 মিনিটের একটা কাজ শেষ করে আবার তোমার কাছে ফিরে আসছি। ঠিক আছে, জলদি আসবা। হুম। তারপর আকাশ নিচে চলে যায়। নিচে গিয়ে মুজাহিদ আর রাজকে নিজের কাছে পার্সোনালি ডেকে আনে। রাজ আর মুজাহিদ, তোরা দুজন আমার হাসি খুশি চেহারা দেখে অবশ্যই বুঝতে পারছিস অবনীকে ফিরে পেয়ে আমি কতটা আনন্দে আছি। আকাশের কথার প্রতি উত্তরে রাজ বলে ওঠে, ভাই সেই কথা কি আর নতুন করে আমাদের বলতে হবে? দেখ, আমি আর অবনী আসছি শুক্রবারে বিয়ে করব, কিন্তু বেচারের একটা জিনিস অনেক মন খারাপ। কি জিনিস ভাই? রাজ, মেয়েটা তার হারিয়ে যাওয়া পরিবারের জন্য কষ্ট পাচ্ছে। তাই আমি চাই আগামী শুক্রবার আমাদের বিয়ে হওয়ার আগেই তুই আর মুজাহিদ মিলে অবনীর মা বাবাকে খুঁজে বের করবি, যদি তারা জীবিত থাকে। ভাই আপনি একদম চাপ নেবেন না, আল্লাহ না করুক যদি তিনারা মরে না যান, তাহলে পাতাল রাজ্য থাকলেও সেখান থেকে তিনাদেরকে খুঁজে বের করবো আমরা। আগামীকাল হলেই অবনী ভাবির ছবি দিয়ে টিভি নিউজে হারানো বিজ্ঞপ্তি দেব ইনশাল্লাহ। আল্লাহ চাই তো ভাবির পরিবার পরিজনদের তিনি ফিরিয়ে দিবেন। যা করার কর, তবে ছবির কারণে যেন অবনীর কোনো ক্ষতি না হয়। আর সবচাইতে বড় কথা, অবনীর কান পর্যন্ত যেন এই খবরটা না পৌঁছায়। ভাই পৌঁছাবে না, এটা একদম গোপন থাকবে। এবার আমি রুমে গেলাম। মেয়েটা রুমে একা একা মন খারাপ করে বসে আছে হয়তো। ঠিক আছে ভাই। রাজ আর মুজাহিদের সাথে কথাবার্তা বলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি অবনী মনমরা হয়ে বসে আছে। তাই অবনীর মন ভালো করতে কোনো চিন্তা ভাবনা ছাড়াই গিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের বাহুতে আঁকড়ে নিলাম। মেয়েটাকে নিজের বাহুতে আঁকড়ে দিতেই মেয়েটা হু হু করে কেঁদে উঠেছে, যেটা দেখে আমার পাষাণ অন্তরটাও কাঁপতে আরম্ভ করেছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ল সামনের মানুষটাকে সামলাতে হলে আগে নিজেকে সামলানো প্রয়োজন। তাই প্রথমে নিজেকে সামলে নিলাম। তারপর অবনীকে বললাম, অবনী কাঁদে না, আমি তোমার সামনে ঐশ্বর্যের সমস্ত সুখ শান্তি এনে স্তূপ করব। তুমি দেখো তোমার জীবন থেকে সমস্ত কষ্ট মুছে যাবে। প্রিয়, আমার না খুব কান্না পাচ্ছে, কেন জানি। অবনী কাঁদে না, কারণ কিছু মানুষকে কাঁদলে একদম বাজে দেখায়। আর তোমার মতো সাহসী নারীর চোখে যদি জল আসে তাহলে আমাদের কি অবস্থা হবে বলো? আচ্ছা, আমি আর কাঁদবো না, কিন্তু তুই কখনো আমার থেকে দূরে সরবি না। তুই যেখানেই যাস না কেন আমার সঙ্গে করে নিয়ে যাবি। আমায় একদম একা রেখে ঘর থেকে বের হবি না, কারণ কখন তোকে আমার থেকে কে কেড়ে নিয়ে চলে যায় তা উপরবালাই ভালো জানে। অবনের মুখে তুই শব্দটা শুনে অন্তর কাঁপার সাথে সাথে এবার আমার পুরো শরীর কাঁপতে আরম্ভ করেছে। মনে হচ্ছে যেন ইলেকট্রিক ইল আমার শরীরে তার বৈদ্যুতিক শরীরটা ছুঁয়েছে। তবে এবারও হাইপার না হয়ে নিজেকে সামলে নিলাম
আর সামলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ কিছু সময় প্রিয় মানুষজন তার আপন মানুষটাকে তাচ্ছিল্যের ভাষায় সম্বোধন করে আরও কাছে পেতে চায়। কিছু সময় মানুষ নিজের প্রিয় মানুষটাকে কাছে পেলে আবেগপ্রবণ হয়ে পড়ে। এছাড়াও কিছু মানুষ তো খুশিতে উন্মাদ হয়ে ব্যবহারিক সংজ্ঞাটাকেও ভুলে যায়। অবনীর বেলায়ও তেমনটা হয়েছে। মেয়েটা আমাকে আপনি থেকে তুমি ডাকতেই কত বাহানা করেছে, সেখানে হুট করেই সে আমাকে তুই বলে রাখছে। না, আমার আরও ঘনিষ্ঠতা দরকার। মেয়েটা হয়তো আমাকে হারানোর ভয় পাচ্ছে। কিছু সময় মানুষ অতিরিক্ত খুশির পর্যায়েও আপসেট হয়ে যায়, কারণ পর্যায়ক্রমে খুশির পর দুঃখ আসে, না হয়তো দুঃখের পর সুখ। অবনী আমায় নিজের করে পাবে বলে মাত্রাধিক খুশি হয়েছে, আর সেই খুশির রাজ্যেই হয়তো সুখের পর দুঃখ আসে। সেই ক্রমাগত ভয়ভীতি অবনীর ভেতরে এসে হানা দিয়েছে। সেই জন্যই হয়তো মেয়েটা এমন করছে। মেয়েটাকে শান্ত করতে এবার তার শরীরে স্পর্শ করতে আরম্ভ করলাম। মেয়েটার ঠোঁটে মুখে বেশ কয়েকটা চুমু এঁকে দিয়েছি। আমার উষ্ণতা পেয়ে অবনী একদম শান্ত হয়ে গেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অবনীকে স্পর্শ করে আমার ভিতরে এবার উন্মাদতার সৃষ্টি হয়েছে। হায় আল্লাহ, এবার নিজেকে সামলাবো কী করে? বেশ চিন্তায় পড়ে গেলাম। কিছু সময় চিন্তা করার পর এর কোনো হাল বের করতে পারলাম না, যার কারণে অবনীকে ছেড়ে দিয়ে চট করে তার থেকে দূরে সরে আসলাম। অবনী আমার এমন অদ্ভুত আচরণ দেখে বলতে লাগলো, তুমি আস্ত একটা খচ্চর। কেন অবনী, কি করেছি আমি? তুমি খালি দলবল গ্যাং নিয়ে মারামারি করতে জানো, এছাড়া তোমার মধ্যে অন্য কোনো জ্ঞান বুদ্ধি নেই। অন্য কোনো জ্ঞান বুদ্ধি নেই মানে? বুদ্ধি করে যদি আমায় আরও আগে বিয়ে করে নিতে, তাহলে ব্যাগের মতো লাফিয়ে আমার থেকে অনেক দূরে যেতে হতো না। তাছাড়া এখন নিজের উন্মাদনাকে আটকে রাখতে হতো না। আহারে, বেচারার কি কষ্ট পাচ্ছে রে। বিয়ে না করে এতটা সময় কিছু একটা ভেবে চরম মন খারাপ লাগছিল, কিন্তু বর্তমানে আমার থেকে তুমি ব্যঙ্গর মতো লাফিয়ে দূরে সরে যাওয়া দেখে চরম হাসি পাচ্ছে। মনে হচ্ছে যেন ব্যাঙের সার্কাস দেখলাম একটু আগে। অবনীর কথা শুনে রাগে পিত্তি জ্বলে যাচ্ছে, কারণ মেয়েটা আমার দুর্বলতা নিয়ে মজা করছে। এমনিতেই বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ না হওয়ায় তাকে নিজের কাছে টানতে পারছি না। তার উপরে অবনী আমার সাথে ফাজলামো করছে। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। এমন সময় অবনী আবার আমায় বলে উঠল, আমি বিয়ের কথা না বললে হয়তো তুমি এই বিষয়টা কখনো নিজে থেকে তুলতেই না। এবার ঠেলা সামলাও, আর পারলে একটা কাজ করিও। আসছে শুক্রবারেও বিয়ে করতে হবে না। তুমি আরও কয়েক মাস সময় নাও। এভাবে আরও কয়েক মাস কাটিয়ে তারপর কোনো এক শুক্রবার ঠিক করে আমায় বিয়ে করে নিও। এমনিতেই তাকে আমার কাছে পাবার নেশায় ভর করেছে, সেখানে সে আমার উপরে মজা নিচ্ছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আর কিছু সময়ের মাঝেই তোমার ভিতর থেকে সমস্ত শয়তান পালিয়ে যাবে। মুহূর্তের মধ্যেই নিজের চেহারায় ডেভিল মার্কা এক্সপ্রেশন এনে অবনীতিকে এগোতে শুরু করলাম। এগোনোর এক পর্যায়ে শরীর থেকে শার্ট খুলে ফ্লোরের উপরে ফিক্কা দিয়ে ছুঁড়ে ফেলেছি, যেটা দেখে অবনী ভয়ে চোখ বড় বড় করে ফেলেছে। অবনীর ভয় পাওয়া চেহারা দেখে মনে মনে বললাম, জানো, এখন আর ভয় পেয়ে কাজ হবে না, কারণ পাগলের মাথায় কোনো ধরনের সিট থাকে না। আর তুমি সেটা জানা সত্ত্বেও পাগলের উপরে মজা নিয়েছ। এবার ঠেলা সামলাও। পাগল এবার বিয়ের আগেই ইতিহাস রচিত করবে। আমি অবনীতিকে যতই এগোচ্ছি ততই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আমি এগোতে এগোতে তার একদম কাছে চলে গিয়েছি। তার কাছে গিয়ে খপ করে তাকে নিজের কাছে নিয়ে নিলাম। মেয়েটার ভারী নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে, যেটা দেখে বুঝতে বাকি নেই মেয়েটা প্রচুর ঘাবড়ে আছে। না হয়তো তার নিঃশ্বাসের ঘনত্ব এতটাও হতো না।
অবনী ভয়ে আমার শরীরে গুটিসুটি মেরে পড়ে আছে, কোনো ধরনের কোনো সাড়া শব্দ করছে না। তার এমন নীরবতা দেখে তাকে বললাম, কি মহারানী, এখন চুপ হয়ে গেলেন যে? এতটা সময় তো বেশ বক বক করছিলেন, তার উপরে আমাকে নিয়ে মজাও নিচ্ছিলেন। আমি নাকি ব্যাঙের ন্যায় লাফিয়ে সার্কাস দেখাচ্ছি? কই, এখন কাছে আসায় চুপ হয়ে গেলেন কেন? তুমি কাছে আসার আমার ভেতরের জটলা পেকে গেছে। তোমার কথার প্রত্যুত্তরে কি বলবো বুঝে উঠতে পারছি না। কাছে আসাতেই আপনার এই অবস্থা? তাহলে একটু পর যে ইতিহাস রচিত করব, তখন কি করবেন? জানি না কি করব, আমার মাথায় কিছুই কাজ করছে না। কাজ করতে হবে না, মাথায় জ্যাম আছে, জ্যামই থাকুক। তোমার জ্যাম ঠিক হতে হতে আমি নিজের কাজ সেরে নেই, তাহলে বিয়ের আগেই বিয়ের পরের কাজ সেরে যাবে। এই না না, এখন কিছু করিও না প্লিজ। তোমার প্লিজের খাতায় আগুন, আমি তোমায় ছাড়ছি না, আর তোমারও ক্ষমতা নেই আমাকে আটকানোর। এটা বলেই অবনীর কোমর থেকে হাত উঠিয়ে নিয়ে তার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে দিলাম। তারপর তাকে নিজের একদম নিকটে টেনে এনে তার ঘাড়ে চুমু খেতে আরম্ভ করলাম। মেয়েটা আমার এমন আচরণে ব্যাঙের ন্যায় ছটফট করছে। একটু আগে যেই মেয়ে কিনা আমায় ব্যাঙ বলেছে, এখন সেই মেয়েই ব্যাঙের মতো আচরণ করছে। অবনী নিজেকে আমার থেকে ছাড়িয়ে নেওয়ার বেশ চেষ্টা করছে, কিন্তু এই দুনিয়ায় প্রিয় মানুষকে কাছে পেলে কে ছাড়তে চায়? তাই অবনীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার শরীরের বিশেষ কয়েকটা অঙ্গে চুমু এঁকে দিয়েছি। আমার প্রতিটা স্পর্শে সে ভয়ানকভাবে কেঁপে ওঠার পাশাপাশি তার চোখে মুখে কেমন যেন একটা অস্থিরতার ছাপ ভেসে উঠেছে, যার কারণে তাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম। যেটা দেখে সে আমায় জিজ্ঞেস করলো, কি হলো, দূরে সরে গেলে যে? তোমার তো ইচ্ছে পূরণ হয়নি এখনো। অবনী, আমি তোমার ভালোবাসার মানুষ, আমি কারোর অস্থিরতা বাড়িয়ে দেওয়ায় দায়িত্বরত হইনি, তাও আবার বিশেষ করে তোমার ক্ষেত্রে। অবনী, আমি তোমায় ভালোবাসি, তাই বলে যে জুলুম করব তেমন মানুষ কিন্তু আমি নই। আর আমি জানি আমি যাই করি তুমি আমায় কখনো বাধা দিবে না, কিন্তু তাই বলে যে আমি সেটার ফায়দা উঠাবো, এটা ভাবলে তুমি ভুল করবে। আর তাছাড়া তোমার অস্থিরতা আমাকে স্পষ্ট জানান দিচ্ছে তুমি এখনও তৈরি না, আর তৈরি থাকবেই বা কী করে? তোমার আমার সম্পর্ক তো এখনও বৈধতা পায়নি। বৈধতা পেলে না হয় অস্থিরতার বিষয়টাকে এগিয়ে যেতাম, কিন্তু বর্তমানে সেটা করার কোনো মাধ্যম নেই। আগে বৈধতা দেই, তারপর বৈধভাবেই স্পর্শ করব। আর সবচাইতে বড় কথা, আমি তোমার সাথে এতটা সময় দুষ্টুমি করেছি, আমি তোমায় স্পর্শ করেছি, সেটা সত্যি ছিল। তবে স্পর্শ ছাড়া আরও অন্য কিছু করব, সেটা জাস্ট ফান ছিল। তুমি প্লিজ কিছু মনে করিও না। আমি জানি তুমি এমন কিছু করবে না, তবে যদি করতেও চাইতে তাহলে আমি তোমার শত অস্থিরতাকে এক সাইডে রেখে তোমার মুখে হাসি ফোটাতাম। অবনী, তোমার ভালোবাসার কখনো কেউ পরিমাপ করতে পারবে না। আমি তোমার মতো একজন মানুষকে নিজের জীবনে পেয়েছি, কপালের জোরে। আচ্ছা যাকগে, এখন এসব কথা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমাবো, তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো আমিও তোমার সাথে ঘুমাবো। অবনী আর আকাশ একসাথে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। অন্যদিকে ক্রাউন সবার চোখের ঘুম হারাম করার জন্য মরিয়া হয়ে গেছে। সে রাতের বেলায় নিজের অনুসারীদেরকে নিয়ে মানুষজনের ঘরের ভিতর প্রবেশ করে। অনেক কয়েকজনকে নিজের শিকার বানিয়েছে, সবেমাত্র শুরু। আগামীকাল রাতে কোন কালবৈশাখী নেমে আসে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এক রাতে অসংখ্য মানুষকে মেরে ক্রাউন সেই কফিনের ভেতর চারকোনা বাক্সের ভিতর ঢুকে পড়ে ঘুমানোর উদ্দেশ্যে। তার অনুসারীরা তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারাও নিজেদের আত্মগোপন করে ফেলে। দেখতে দেখতে সকাল হয়ে এসেছে। সকাল হতেই সংবাদপত্রে এবং জায়গায় জায়গায় হইচই শুরু করেছে, কারণ ক্রাউনের রাতের ক্রিয়াধারায় অসংখ্য মানুষ মারা গিয়েছে, যার জন্য তাদের আত্মীয় স্বজনরা হইচই শুরু করেছে। সবাই সরকারকে দোষারোপ করছে যে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে
নিজেদের সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক রেখে চুপচাপ যে যার মতো পড়ে আছে। ক্রাউনের এই হামলার বিষয়টা পুরো শহরে হইচই ফেলে দেয়। উচ্চতর কর্মকর্তা তানভীর সাহেব নিজেকে নিয়ে মানুষের মুখে উল্টাপাল্টা মন্তব্য শুনে রাজকে ফোন দেয়। রাজ তানভীর সাহেবের ফোন পেয়ে রিসিভ করে সরাসরি আকাশের কাছে ধরিয়ে দেয়। তখনই তানভীর সাহেব আকাশকে বলে, ভাই, যার সম্পর্কে জানিয়েছে সে নাকি একজন ডেমন হান্টার। তারা নাকি ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করে আর মানুষকে তাদের হাত থেকে বাঁচায়। যেমন ডেমন হান্টাররা নাকি আমাদের কিছু পুলিশ অফিসারের সামনে এসেছিল। তারপর সেই ডেমন হান্টার তার বিষয়ে পুলিশ অফিসারকে বলে। আমি সেই পুলিশ অফিসারের মাধ্যমেই ডেমন হান্টারের সম্পর্কে মাত্র অবগত হয়েছি। ভাই, শহরের যেই ভয়ানক অবস্থা, তাতে করে তো মনে হচ্ছে ভ্যাম্পায়ার আমাদের ক্ষতি করার আগেই মানুষের টর্চারেই আমরা মারা যাব। সবাই আমাদের নিয়ে নানান রকমের কথাবার্তা বলছে। ভাই, আপনি দয়া করে আমাদেরকে এইসব থেকে উদ্ধার করেন। আপনি প্লিজ ভ্যাম্পায়ারের বিরুদ্ধে জোরালো কোনো অ্যাকশান নিন। প্রশাসনিক লোক লাগালে আমরা আপনাকে দিচ্ছি, অস্ত্রশস্ত্র লাগলে তাও দিচ্ছি। তাও প্লিজ আপনি এসব থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা খুঁজে বের করুন। তানভীর সাহেব, আমি বা আমরাও কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। একে একে দুবার তাদের সাথে লড়াই হয়েছে আমাদের। প্রথমবার আমরা তাদের কোনো ক্ষতি করতে পারিনি, কারণ আমাদের কাছে তাদেরকে মারার মতো অস্ত্র ছিল না। তাই আমরা তাদেরকে মারার জন্য এক নতুন অস্ত্র বানিয়ে দ্বিতীয়বার তাদের সাথে লড়াই করেছি। তখন তারা এক রকমের পরাজয় হয়েছে আমাদের কাছে। পরাজয় হওয়ার পর তাদের সম্প্রদায়ের নেতা আমাদের বলেছে তারা আর অন্যায়ভাবে মানুষের উপর হামলা করবে না। কিন্তু তারপরেও গত রাতে মানুষ মেরেছে কেন, সেটাই বুঝে উঠতে পারছি না। ভাই, ওই সকল নিকৃষ্ট প্রজাতির ভ্যাম্পায়ারের কথা এবং কাজের কোনো বিশ্বাস নেই। তারা আপনাকে কথা দিয়ে তারপরে মানুষের উপর হামলা করেছে। গত রাতে ভ্যাম্পায়ারের আক্রমণে কয়েকজন মারা গিয়েছে। তাদেরকে নিয়ে ছোটোখাটো একটা জরিপ করা হয়েছে। আমি সেই জরিপে দেখলাম 117 জনকে ভ্যাম্পায়াররা গত রাতে মেরেছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আপনারা আপনাদের মতো নিরাপদে থাকুন। ঠিক আছে ভাই, ফোন রেখে দিচ্ছি, ভালো থাকবেন। আকাশ উচ্চতর কর্মকর্তা তানভীরের সাথে কথাবার্তা বলে ফোন রেখে দেয়। সাথে ফোন রেখে দিয়ে সে বেশ চিন্তায় পড়ে, কারণ ভ্যাম্পায়ারের কথা দিয়েও মানুষের উপর হামলা করেছে। তাই সে অবনীকে বলে, অবনী, এখন কি করা যায়? কি আর করা, তাদের উপরে আবার হামলা করব আমরা। অবনী, এভাবে আর কত? এবার হামলা করলে 3 বার হবে, কিন্তু তারা প্রতিবার কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছে। প্রিয়, তাদের উপরে হামলা করে তাদেরকে না মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমাদেরকে তাদের উপরে আবার হামলা করতে হবে। তবে তুমি এবার চিন্তা করো না, আমরা এবার পুরো প্রস্তুতি নিয়েই তাদের উপরে হামলা করব। আর এবারের হামলাটাই শেষ মনে করো। তারপর পৃথিবীর বুকে আর ভ্যাম্পায়ারের কোনো ছিটে ফোঁটাই থাকবে না। বড় বড় দানব আকৃতির পশুরা যেমন বহুকাল আগে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক তেমনইভাবে ভ্যাম্পায়ারও বিলুপ্ত হয়ে যাবে। তুমি খালি একটু ধৈর্য ধরো। তবে হামলাটা আজ করব না, আমরা হামলা করব 2 দিন পর। আগে আরও ভালো করে দেখি তারা কি করতে চায়। অবনী, এই 2 দিনে যদি তারা আরও মানুষকে মারে? তুমি তানভীর সাহেবের মাধ্যমে আল্ট্রাভায়োলেট কিরণের সিরাম দ্বারা তৈরি কিছু অস্ত্র দেশের সৈনিকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করো। আর তিনাকে বলে দিবে আগামী 2 দিন যেন সৈনিকরা এই অস্ত্র নিয়ে পাহারায় থাকে। তাহলে ভ্যাম্পায়ার আর কারোর উপরে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, আমি তোমার কথা মতোই কাজ করছি। অবনী আকাশকে যেভাবে সেভাবে বলেছে, সে ঠিক সেভাবেই কাজ করে। তানভীর সাহেবকে ফোন দিয়ে আল্ট্রাভায়োলেট কিরণের অনেক কয়টা অস্ত্র সঁপে দেয় আর বলে এসব নিয়ে সৈনিকরা যাতে রাতের বেলায় অলিতে গলিতে পাহারায় থাকে। তানভীর সাহেব আকাশের বলা কথা অনুযায়ী সৈনিকদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে তাদেরকে ফুল নাইট
শহরের নজরদারি করতে লাগিয়ে দেয়। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। সৈনিকরা মাগরিবের আগেই ডিউটিতে লেগে গেছে। অপরদিকে মাগরিব পেরিয়ে অন্ধকার হতেই ক্রাউন কফিন থেকে বেরিয়ে আসে। কফিন থেকে বেরিয়ে এসে রাজা তার অনুসারীদেরকে নিয়ে গড অফ ভ্যাম্পায়ারের মহলে চলে যায়। কিন্তু মহলের প্রহরীরা ক্রাউনের অনুসারীদেরকে ভিতরে ঢুকতে দেয় না। তবে ক্রাউন সোজা মহলের ভিতরে প্রবেশ করে, কারণ তাকে আটকানোর ক্ষমতা কারোরই নেই। ক্রাউন সোজা মহলের ভিতরে প্রবেশ করে গড অফ ভ্যাম্পায়ার লিঙ্কন বাদে বাকি আরেকজন যিনি আছেন তিনার কক্ষে প্রবেশ করেন। তিনার ঘাড়ের মধ্যে কামড় বসিয়ে দেয়। কামড় বসিয়ে দেওয়ার পর গড অফ ভ্যাম্পায়ারকেও রুস্তমের মতন সেই একইভাবে মেরে ফেলে। তারপর গড অফ ভ্যাম্পায়ারের লাশে কোলে উঠিয়ে নিয়ে তিনার কক্ষ থেকে বেরিয়ে আসেন। গড অফ ভ্যাম্পায়ার লাশ দেখে তাজ্জব হয়ে যায়। তখনই ক্রাউন সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে আমি গড অফ ভ্যাম্পায়ার। আজ থেকে তোরা সবাই আমারই অনুকরণ করবি, না হয়তো তোদের সব কয়টাকে মেরে তাদের সমাধি করে দেব। ক্রাউনের কথায় সবাই ভয়ে তার সামনে ঝুঁকে পড়ে। মহলের প্রহরী থেকে নিয়ে শুরু করে তার অনুসারী সবাই তাকে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক গড অফ ভ্যাম্পায়ার বলে মেনে নেয়। অন্যদিকে আকাশ, অবনী এবং অনেকেই মিলে বাংলোর ডাইনিং রুমে এক জায়গায় বসে কথাবার্তা বলছে। এমন সময় হুট করে আকাশের বাংলোর গার্ডরা দৌড়ে এসে আকাশকে বলে, ভাই, বাংলোর বাইরে দানব আকৃতির কিছু ভ্যাম্পায়ার দাঁড়িয়ে আছে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা আমাদের উপরে হামলা করতে এসেছে। তাই আমরা দৌড়ে বাংলোর ভিতরে ঢুকে পড়েছি। কি? জি ভাই। গার্ডের কথা শুনে সবাই চটজলদি আল্ট্রাভায়োলেট কিরণের অস্ত্র শস্ত্র নিয়ে বাংলোর বাইরে ভ্যাম্পায়ারদের দিকে ছুটে যায়। বাংলোর বাইরে ছুটে গিয়ে দেখে বিশাল আকৃতির ভ্যাম্পায়ারগুলো তাদের সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে লিঙ্কনও রয়েছে। লিঙ্কনকে দেখে আকাশ এবং অবনীর মাথায় আগুন ধরে যায়, কারণ এই বাটপাটটা তাদেরকে কথা দিয়ে বাটপারি করেছে। তাই সবাইকে রেখে তারা দুজন মিলে লিঙ্কনের দিকে এগিয়ে যায়। আকাশ লিঙ্কনের কাছে যেতেই কোমর থেকে আল্ট্রাভায়োলেট কিরণের তৈরি মিনি পিস্তলটা বের করে। তারপর লিঙ্কনের সামনে গিয়ে লিঙ্কনের দিকে সেটা নিশানা করে ধরে। তখনই অদ্ভুতভাবে লিঙ্কন আকাশের সামনে ঝুঁকে পড়ে এবং তার সাথে বিশাল আকৃতির ভ্যাম্পায়ারগুলো আকাশের সামনে ঝুঁকে পড়ে, যেটা দেখে আকাশ এবং বাকি সবার হুঁশ উড়ে যায়।